বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। মুহূর্তে তন্ময় শোয়া থেকে উঠে বসলো। বিছানা থেকে নেমে অরুর সামনে এলো। লম্বা সে কোমর বেঁকিয়ে অরুর সমান তালে এসে দুগালে ছোট্ট করে চর মেরে বসলো। অরুর তুলতুলে গাল দুটো হালকা লাল হয়ে গেল। আকস্মিক চরে সে কিংকর্তব্য বিমূঢ় বড় বড় চোখে তন্ময়ের পানে তাকালো। তন্ময় শুধালো, কান্না করার রিজন পেয়েছিস? অরু রেগে মেগে একাকার। নাক ফুলিয়ে বলল, আপনি আপনি রাগান্বিত সে সম্পূর্ণ কথা বলতে পারল না, শব্দ করে চলে গেল। নিস্তব্ধতা কক্ষ জুড়ে। তন্ময় দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো, বুকে দু হাত পেঁচিয়ে দরজার দিকে তাকিয়ে কিছু একটার অপেক্ষায়। যেমন মিনিট খানেক পর অরুর ছায়ার দেখা মিলল। ধীরে ধীরে সে পুনরায় তন্ময়ের রুমের সামনে এসেছে। চিৎকার করে পড়ল, একটা পাষাণ ভাই আপনি। আপনার ভেতর বিন্দু মাত্র দয়ামায়া কিছুই নেই। তন্ময় গম্ভীর মুখে পড়ল, সামনে এসে বল। না, এখান থেকেই বলবো। আপনি কিছু কেন করছেন না? হ্যাঁ, ভেতরে আয় বলছি। ভেতরে যাবার সাহস আর অরুর করল না, বরং আরও দূরে সরে দাঁড়ালো। তন্ময় এই টেলিভিশন অফ করে দিল, বইয়ের সাইডে গিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সেল থেকে একটা বই হাতে নিয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে অরু পুনরায় দরজার সামনে এলো। তন্ময়ের মনোযোগ না পেয়ে দুপা ভেতরে গেল, গলার স্বর নামিয়ে বলল, সাবিহাপু এই বিয়েটা করতে চায় না। তো অয়ন ভাইয়া কত ভালো, আপুর জন্য পারফেক্ট। চাচ্চুকে তাদের ব্যাপারে বলবেন না? তন্ময় বইটা রেখে অরুর সামনে দাঁড়ালো, মনোযোগ দিয়ে দেখছে। তীক্ষ্ণ নজরে নজর মেলাতে পারছে না অরু। সে ঘুরিয়ে ফিরিয়ে অন্যদিকে তাকাচ্ছে। কিছুক্ষণ তাকিয়ে তন্ময় বারান্দার দিকে চলে গেল। অরু ঠায় দাঁড়িয়ে, জিহবা কামড়ে তন্ময়ের পিছু পিছু গেল। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে তন্ময়। হিমশীতল বাতাস বইছে, ঠান্ডা আবহাওয়া। তন্ময়ের দেখা দেখি অরুও রেলিং ঘেঁষে দাঁড়ালো। এই ঠান্ডা বাতাসে তার চোখ বুজে আসছে। হঠাৎ পেছনে থেকে শ্বাস প্রশ্বাস অনুভব করলো। বিচলিত হয়ে চোখ মেলে তাকালো। তন্ময় পাশে নেই, তার পেছনে ছুঁই ছুঁই হয়ে দাঁড়িয়েছে। তার দুপাশে রেলিং ধরেছে। তন্ময়ের বাম গালে চাপ দাঁড়িয়ে খোঁচা লাগছে, তার ডান গালে। দুরু দুরু কাঁপছে অরুর হাত। তোলপাড় শুরু হয়েছে ভেতরে, গলা শুকিয়ে কাটকাট। তন্ময়ের গলার স্বর নরম এবং নিচু স্তরে। ভাই হিসেবে আমার কর্তব্য আছে বোনকে সহি সালামত এমন কারো হাতে দেয়া যে তাকে সুখী রাখবে, ভালো রাখবে। আমি চাই ও এমন কাউকে পাক যে ওকে রাজরানী করে রাখবে। আমার বোনকে রাজরানী করতে হলে ওই ব্যক্তিকে আগে রাজা হতে হবে, শক্তিশালী ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। তাই অবশ্যই আমার বোনকে পেতে হলে রাজা হয়ে আসতে হবে আমার সামনে, কেড়ে নিয়ে যেতে হবে। আমার সাহায্য ছাড়া আমি দেখতে চাই অয়ন কত দূর যেতে পারে। এখন তোর মাথায় ঢুকেছে আমার কথা? ওরও মাথাটা পাশে ঘোরাতে চাইলো, সঙ্গে সঙ্গে চাপদারির খোঁচা খেলে গেল গভীরভাবে। শব্দ করে উঠল, সরতে চাইলো, তবে তন্ময় সরতে দিল না। সেভাবে দাঁড়িয়ে থাকলো মূর্তির মতো। একসময় অরু, সাবিহা, আয়ন সব ভুলে গেল। পেছনে তন্ময় দাঁড়িয়ে শুধু তাই মগজে রয়ে গেল। ড্রয়িং রুমে তারা উড়ো পায়ে দৌড়াচ্ছে অরু। একবার সুমিতা বেগমের পেছনে লুকাচ্ছে, তো আরেকবার জয়া বেগমের পেছনে, নাহলে মুফতি বেগমের পেছনে। তন্ময় টি শার্ট ট্রাউজার পরে সিঁড়ি বেয়ে নামছে। খুব ধীরে সুস্থে আসছে। তার ডান হাতে নেল কাটার শব্দ করছে কাটার দিয়ে। অরু পুনরায় ভন ভন করে উঠল মাছিদের মতো। হট্টগোলের কারণে আনোয়ার সাহেবও উপস্থিত হলেন। আজ সকলেই বাড়িতে, তাই এই বেসামাল দৃশ্য এক প্রকার সকলের সামনে অনিচ্ছাকৃতভাবে চলে এসেছে। জয়া বেগম বিচলিত অরুকে শক্ত করে ধরলেন, শুধালেন, হয়েছে কি? অরু জবাব দেওয়ার পূর্বেই তার সামনে তন্ময় চলে এসেছে। দৌড়ে আনোয়ার সাহেবের পেছনে চলে গেল অরু। গম্ভীর স্বরে তন্ময় ডাকলো, এদিকে আয়। না। আনোয়ার সাহেব হাসছেন বাড়ির বাচ্চাদের বাচ্চামিতে হেসে কারণ জানতে চাইলেন। ঠিক হয়েছে কি? দীপ্ত শব্দ করে হেসে বলল, চাচু, আজ ওর অপর নখ কাটা হবে। অরুর বাঁ হাতের নখ সামান্য বড়, খুবই সামান্য, সাদা ফকফকে নখ। অরুর প্রত্যেকদিন পরিষ্কার করে রাখে। নেল পালিশ দিলে দেখতে সুন্দর লাগে কিনা। আশ্চর্যের ব্যাপার হলো সেই নখের কারণে আজ তন্ময়ের ঘাড় চলছে। আসলে তখন তন্ময় বাহুতে অরু কই মাছের মতো ছোটাছুটি করতে গিয়ে ঘাড়ে খোঁচা দিয়ে ফেলেছে। তৎক্ষণাৎ জায়গাটা লালচে হয়ে গেল। তন্ময় তখনই নেল কাটার হাতে নিয়েছে। অরুর নখ কাটবে। অরু দিবে না কাটতে। আনোয়ার সাহেব সরে যেতে তন্ময় এসে হাত চেপে ধরেছে অরুর। তাকে সোফায় বসিয়ে সে পাশে বসলো। জয়া বেগম হেসে দুপাশে মাথা দোলালেন। পরপর রান্নাঘরে চলে গেলেন। বাকিরাও আর থাকলো না, দীপ্ত সামনে বসে রইল। টান টান উত্তেজনা নিয়ে গভীর ধ্যানমগ্ন হলো তাদের দেখায়। অরু তখনও চোখ মুখ অন্ধকার করে আছে। তন্ময় টান টান করে অরুর আঙ্গুল টেনে ধরেছে। নড়চড় লক্ষ্য করে ধমকে উঠল, নড়বি না, চুপচাপ বস। অরু ভীষণ ব্যস্ত তন্ময়কে দেখল। নিচু স্তর গলায় মিনমিনে সুরে বলল, ধরাধরি করেছেন কেন? এখন সব দোষ আমার নখের?
তন্ময় যেমন কিছুটা আন্দাজ করে নিয়েছে সে চোখ তুলে তাকালো। অরু চুপসে গেল। তন্ময় খুব ছোট স্বরে বলল, কামড় দিলে সমস্যা নেই, দাঁত কাটবো না। এরপর আর অরু নড়াচড়া করলো না, থমকে বসে থাকলো। তন্ময় আরামসে নখগুলো কেটে চলে গেল। উত্তরে একটা নতুন কোম্পানি খোলা হয়েছিল 5 মাস পূর্বে। নতুন কোম্পানি, নামডাক তখনও উঠেনি। প্রচণ্ডভাবে শেয়ার হোল্ডারের প্রয়োজন ছিল। অনেককেই ডাকা হলো, অনেক নামকরা বিজনেসম্যান হাজির হলো। তবে শেয়ারের দাম বেশি, এত দামে শেয়ার কিনবে না জানালো। দিশেহারা কোম্পানির এক একজন মালিক বাধ্যতামূলক শেয়ারের দাম কমিয়েছেন। অয়ন সে সময় নিজের সর্বোচ্চ টাকা দিয়ে শেয়ার কিনে রেখেছে। 48 লাখ টাকার শেয়ার একাই কিনে কোম্পানির সব থেকে শেয়ার ও হোল্ডারের খেতাব অর্জন করে নিল। অনেক বিজনেসম্যান তাকে বাচ্চা নির্বোধ মূর্খ বলেছিল। টাকাগুলো নির্ঘাত চলে যাবে বলে বেট লেগেছে এক একজন। তবে আশ্চর্যজনকভাবে নতুন কোম্পানি তখন তেমন সাড়া না পেলেও 2 মাসের মাথায় সাড়া পেতে লাগলো। জমিনে পড়ে থাকা থেকে উঠে দাঁড়ালো। 5 মাসের মাথায় কোম্পানির শেয়ারের দাম হুড়হুড়িয়ে বেড়ে গেল। এখন অয়নের 48 লাখ টাকার শেয়ারের দাম উঠেছে 3 কোটি প্রায়। ব্যাপারটা মাত্রই জেনেছেন অয়নের বাবা সৈকত সাহেব। সেক্রেটারি শারমিন মাত্রই নিউজপেপার দেখিয়েছেন তাকে। নিউজপেপারে বিজনেস রিলেটেড পৃষ্ঠায় ছেলের ছবি সহ হেডলাইন দেখে আহাম্মক হয়ে গেলেন। 6 মাস পূর্বে অয়ন হিউজ পরিমাণে টাকা নিয়েছে, তার থেকে বলেছে অফিস খুলবে নিজের। সৈকত সাহেব রেগে যান, ছেলেকে প্রত্যাখ্যান করেন, কিন্তু ছেলে কথা শুনবে না। ওয়াদা দেয় সে 5 গুণ বাড়িয়ে টাকা ফেরত দিবে। বিশ্বাস করেননি সৈকত সাহেব, তবুও বাধ্য হয়ে 40 লাখ টাকা দেন ছেলেকে। এদিকে সেক্রেটারি শারমিনের চাহনিতে বিস্ময় ফুটে সে অবিশ্বাস্য কণ্ঠে বলল, স্যার, আপনি জানেন না? তার মানে কি ছোট স্যারের একার চিন্তা ভাবনাই বলুন? সে কিভাবে এত টাকা ইনভেস্ট করার সাহস পেল? 40 লক্ষ টাকা, যা এখন 2 কোটি, বিশ্বাস করতে পারছি না এখনো। সৈকত সাহেব শুকনো ঠোঁট জোড়া জিহবা দ্বারা ভিজালেন। তিনি নিজেও বিশ্বাস করতে পারছেন না। ব্যস্ত পায়ে উঠে দাঁড়ালেন। তার আজকের মিটিংগুলো হোল্ডিং রাখতে বলে বেরিয়ে পড়লেন। মাঝ রাস্তায় ছেলেকে কয়েকবার কল করলেন, বন্ধ ফোন। বাড়ির সামনাসামনি পৌঁছাতে অয়নের ফোন থেকে কল ব্যাক এলো এবং সৈকত সাহেবকে বলতে না দিয়ে সে বলল, বাবা, তুমি অফিসে নেই কেন? তুই কোথায়? অফিসে নেই, আমি বাড়ির সামনে। তোমার সাথে কথা আছে, আসছি আমি, থাকো। সৈকত সাহেব নরম সুরে বলতে চাইলেন, আয় বাবা। বলতে পারলেন না। ছেলে কল কেটে দিয়েছে, তবুও রাগলেন না। আজ তিনি ছেলেকে নিয়ে গর্ববোধ করছেন। উচ্ছ্বসিত মনে বাড়িতে ঢুকলেন। স্ত্রী নেই, খোঁজ করলেন না স্ত্রী। সে আরাম করে সোফায় বসে থাকলেন। ছেলের সাথে বিজনেস রিলেটেড কথাবার্তা বলবেন, সেখানে স্ত্রী না থাকলেও চলবে। অয়ন হাওয়ার বেগে আসছে, 5 মিনিট লাগেনি। তার মানে কতটা সাংঘাতিক মাত্রায় বাইক চালিয়ে এসেছে এই ছেলে, তা বোঝার জন্য আলাদা ব্রেন ব্যবহার করতে হবে না। আরামভাব ছেড়ে নড়ে চড়ে বসলেন সোজা হয়ে। অয়ন বাবার সামনে বসেছে, ঘেমে নিয়ে একাকার। সে অস্থির ভঙ্গিতে কয়েকবার হাত ঘড়িতে চোখ বোলালো। সৈকত সাহেব মুগ্ধ নয়নে ছেলেকে দেখে মিষ্টি করে হাসলেন। আজ তিনি ছেলের ক্ষমতা সম্পর্কে জেনেছেন। এই ছেলেই তার বিজনেস উঁচু করে রাখবে। বুক ভরে শ্বাস নিয়ে মুখ খুললেন। কিছু একটা বলতে চাইলেন। বাবা, আমি একজনকে পছন্দ করি। সৈকত সাহেবের প্রশস্ত হাসির রেখায় স্তব্ধ হয়ে গেল। কয়েকবার পাপড়ি ঝাপটালেন, মুখ খুললেন। পূর্বেই অয়ন বলল, আজ তাকে পাত্রপক্ষ দেখতে আসবে, আমি সেটা হতে দেব না। তুমি এক্ষুনি গিয়ে আমার জন্য তার হাত চাইবে। সৈকত সাহেবের থমকে যাওয়া হাসি এবার বিলুপ্ত হওয়ার পথে। তিনি অবিশ্বাস্য নয়নে আবারও মুখ খুলতে চাইলেন। পূর্বেই অয়ন বলে দিল, আমি সাবিহাকে বিয়ে করতে চাই বাবা। তো তুমি কি? সাবিহা? কোন সাবিহা? পাশের বাড়ির। সৈকত সাহেব আটকে উঠলেন। আর 1 সেকেন্ডও বিলম্ব না করে বুকে চেপে ধরলেন। তার শ্বাস আটকে এসেছে। এতগুলো আনইনভাইটেড অপ্রত্যাশিত তথ্য হজম করতে পারলেন না। সময় যেন পানির গতিতে চলে যায়। চোখের পলকে দুপুর গড়িয়ে বিকেলে ঠেকেছে প্রকৃতি। সোনালি আলোয় আলোকিত চারিপাশ। সাবিহাকে তৈরি হতে বলে গিয়েছেন জবেদা বেগম। সুন্দর করে শাড়ি পরতে বলেছিলেন মূলত। রান্নাঘরে কাজ শেষ করে এসে দেখছেন মেয়ে তার এখনো ফ্লোরে বসে আছে, ঠিক যেভাবে দেখে গিয়েছেন। বুড়োজোড়া কুচকে বললেন, কি রে, তৈরি হচ্ছিস না কেন? সাবিহার জবাব নেই। সে একই ভঙ্গিতে বসে। জবেদা বেগম দুপাশে মাথা নাড়ালেন। অতিষ্ঠ ভঙ্গিতে জোর গলায় ডাকলেন, ওরু, রুবি, কই তোরা? অরু আর রুবি একত্রেই রয়েছে। দুজন আড়াল হয়ে আছে। কেউই সাবিহাকে তৈরি করতে যেতে চাইছে না। অরু তো কেঁদে নাক লাল করে ফেলেছে। রুবি ব্যস্ত পায়ে রুমে হাঁটাচলা করতে। সে জানতো না সাবিহা অয়নের বিষয়টা সবে জেনেছে। জেনে অবাক হয়েছে ভীষণ। সাবিহাকে ভালোভাবে জানে এবং চেনে। এমন মেয়ে নিজে থেকে ছোট এক ছেলেকে মন দিয়ে বসবে, কেই বা ভাবতে পেরেছিল। 2-1 বার মুখ খুলেছে কিছু বলতে, অবশেষে কিছুই বলতে পারল না। চুপচাপ দেখা ছাড়া কিছুই করার নেই। সাবিহাকে অয়নের সঙ্গে ভেগে যেতে বলতো, তবে সেই ডিসিশন কতটাই ভালো হতো সে তো তেমন তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা জানে না। নাক কুচকে রুবি বলল, কান্না অফ কর, বড় মা ডাকছে, চল। সাবিহাপু কান্না করছে, করুক, আমার তার কান্না সহ্য হচ্ছে না।
সহ্য না করলে কান আর চোখ বন্ধ করে চল। অরু বিষণ্ণ অনুভব করলো কেউ তাকে সিরিয়াসলি নিচ্ছেই না। ওয়াই? এই যে অরু কষ্টে রসমালাই খেতে পাচ্ছে না, বাড়ির আনাচে কানাচে রসমালাইয়ের ঘ্রাণে মরমর করছে, অথচ কষ্টের কারণে একটা পিস মুখে পুড়তে পারেনি এখন অবধি। সেই কষ্টে কান্নার মাত্রা দ্বিগুণ বেড়ে গেল। জাবেদা বেগমের তৃতীয় ডাকে দুজনকে এক প্রকার বাধ্য মেয়ের মতো যেতে হলো। তাদের ধমকের সুরে আদেশ করলেন জবেদা বেগম। সুন্দরভাবে তৈরি করে দে মেয়েটাকে, চলে আসবে তো লোকজন, তাড়াতাড়ি কর। মাথা দোলালো রুবি। অরু বিক্ষিপ্ত মনে সাবিহার পাশে বসেছে। সাবিহার অবস্থা কি দেখছে না বড় মা, নাকি সে চোখেই দেখে না? জবেদা বেগমের উপর চরম বিরক্ত অরু। আচ্ছা, সে কি একটা কল দিবে অয়নকে? বলবে কি খুলে সবকিছু? এই যে সাবিহা সকাল থেকে কিচ্ছুটি খেলো না, আড়াল হয়ে কাঁদলো কার জন্যে? অবশ্যই অয়নের জন্য। এখন সেই অয়নকে জানাতে হবে না বুঝি? ওরও মনে মনে ঠাই করে নিল আজ সে অয়নকে কল করবে, কিছুক্ষণ পরেই করবে। অয়নকে খুব করে বলবে কিছু করতে। সাবিহা উঠে দাঁড়িয়েছে, চুলগুলো কোনো মতে হাতে পেঁচিয়ে নিল, পা বাড়ালো ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে এসে বসেছে ড্রেসিং টেবিলের সামনে। রবি চিরুনি দিয়ে ধীরে সাবিহা চুল আঁচড়ে দিতে সাহায্য করছে। অরু হাতে পেটিকোটার ব্লাউজ নিয়ে দাঁড়িয়ে, ব্লাউজ কাজ করা, খুব সুন্দর কারচুপির কাজ। এটা জবেদা বেগমের নিজের শাড়ি, মেয়েকে এটাই পরতে বলেছেন। অরু ব্লাউজখানা নিজে পরতে নিয়ে থেমে গেল। এমত অবস্থায় রুমের সামনে হাজির হয়েছেন জবেদা বেগম এবং লতা বেগম। লতা বেগম মূলত সাবিহাকে দেখতে এসেছেন, শাড়িটা তিনি পরিয়ে দিবেন জানালেন। সাবিহা অস্বস্তি অনুভব করলো। লতা বেগমের পানে বেশ করে তাকালো, বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছে। কাছ থেকে দেখতে পাওয়া অয়নের চেহারার সঙ্গে ভদ্রমহিলার কি মিল। লতা বেগম এসে সাবিহার মুখ উঁচু করে ধরলেন। দেখি দেখি মার্শাল্লাহ, কি মিষ্টি, পাত্রপক্ষ এক দেখায় পাগল হয়ে যাবে নির্ঘাত। সাবিহার ভীষণ লজ্জা লাগলো। সে চুপচাপ লতা বেগমের ইশারায় দুলল। শাড়ি পরিয়ে ভালোভাবে তাকে দেখলো লতা বেগম, ভারী মিষ্টি দেখাচ্ছে। চোখ ফেরানো দেয়। সাবিহার বিচলিত আচরণ দেখে অরু লতা বেগমকে টেনে বিছানায় বসালো। খুব ইনিয়ে বিনিয়ে প্রশ্ন করল। অয়ন ভাইয়া কই? লতা বেগম অশান্ত সুরে বললেন, ছেলেটার যে কি হলো, হুট করে রাত থেকে কেমন করছে, খাচ্ছে না, ঘুমাচ্ছে না, সামনে অনার্সের ফাইনাল, অথচ সে কি যেন নিয়ে মহা ব্যস্ত। ও সব কিছু আমার মাথার উপর দিয়ে যায় বাবা। অরু পিটপিট নয়নে সাবিহার দিকে তাকাচ্ছে। দেখলো সাবিহা মন দিয়ে শুনছে। দুষ্টু হেসে সে শুধালো, অয়ন ভাইয়াকে বিয়ে দিবেন না আন্টি? দিব তো, আমার তো একমাত্র সন্তান, বিয়ে দিয়ে দিলে দুটো হবে। ভাবছি বিয়েটা দিয়ে বাড়িতে একটা মেয়ে নিয়ে আসবো যত দ্রুত সম্ভব। আমার আর একা একা পড়ে থাকতে ভালো লাগে না। অরু উত্তেজিত হয়ে পড়ল, কণ্ঠ তটস্থ করে বলল, হ্যাঁ, বিয়েটা দিয়ে দিন। আশেপাশে চোখ বুলিয়ে দেখুন, ভালো মেয়ে আছে, একদম ফুলপুরি। ভাবুক হয়ে পড়লেন লতা বেগম। ভেবে বসলেন অরু নিজেকে ইঙ্গিত করে বলছে। তিনি বললেন, তোর তো বিয়ে হয়ে গেছে অরু। অরু স্তব্ধ, বিমূঢ় আশ্চর্য। সে কি নিজের কথা বলেছে নাকি? লজ্জায় হতভম্ব অরু চুপসে গেল। লতা বেগম উৎসুকভাবে বললেন, তন্ময় কোথায়? ভাইয়া ঘরে। এ ভাইয়া কিসের ভাইয়া? ডাকবি না তন্ময়? পারবো না। রবি হঠাৎ করে দুষ্টু বনে গিয়েছে। সে হুলস্থুল হয়ে লতা বেগমের সাথী হয়েছেন। দুজনে মিলে অরুকে হেনস্থা করতে শুরু করলো। বাধ্যতামূলক ডাকতেই হবেই হবে বলে চলেছে। বড়দের সামনে অরু ভীষণ বিষণ্ণ হয়ে পড়লো। ছোট ছোট পায়ে দরজার সামনে দাঁড়ালো, নরম ছোট সুরে ডাকলো। তন্ময় ভাইয়া। সঙ্গে সঙ্গে রুবি অরুর মাথায় গাঁটটি দিয়ে বসলো। ভারী গম্ভীর স্বরে বলল, তন্ময় হবে। আমি পারবো না। পারবি, পারবি, ট্রাই কর। অরু মিনমিন ধীর সুরে বলল, আমাকে ছেড়ে দাও রুবি আপু, আগে ডাক, তারপর ছেড়ে দিব। অরু কখনোই তন্ময়কে নাম ধরে ডাকেনি। বড়দের সে সর্বদাই সম্মান করে। তন্ময় তার বড়, বড়দের নিশ্চয়ই সে নাম ধরে ডাকবে না। আকাশ হলে ফাজলামো করে হলেও নাম ধরে ডাকা যেত, কিন্তু তন্ময় অরু এই লক্ষ্যে কখনোই নাম ধরে ডাকতে পারবে না। তার দ্বারা অসম্ভব। তবে অসম্ভবকে সম্ভব করাই রুবির কাজ। সে ইচ্ছে মতো অরুকে জ্বালালো। অবশেষে অরু চেঁচিয়ে উঠল, তন্ময়। আশ্চর্যজনকভাবে তন্ময় তখন সিঁড়ির মাথায় সবেই নামতে নিচ্ছিল। নিচে মোস্তফা সাহেব ডেকেছেন। অরুর গলা ফাটানো ডাক শুধু সে নয়, পাশে উপস্থিত ওহি সাহেবও শুনলেন। তন্ময়ের পাজোরা অপ্রস্তুতভাবে সামনে চলে গেল। স্লিপ খেয়ে রেলিং ধরল, প্রায় পড়েই যাচ্ছিল সে। অরু পরপরই তন্ময়কে লক্ষ্য করলো। আতঙ্ক মনে পরপর উচ্চ গলায় ভাইয়া বলে দিল। সঙ্গে সঙ্গে রুবির গাঁটটাও পড়ল তার মাথায়। সময় ৫টা ৫৫। পিতা পুত্র একত্রে সদর দরজার সামনে পাশাপাশি দাঁড়িয়ে গম্ভীর মুখে, যেমন তাদের থেকে কেউ টাকা পাও না, এখনই পরিশোধ করতে হবে যেন, না হলে গলা কেটে নেবে। মোস্তফা সাহেব তাচ্ছিল্যের সুরে বললেন, আজকাল প্রতিশ্রুতি দিলে হয় না, রাত্রেও জানতে হয়, আর সবাই তা পারে না। তন্ময় জবাব এলো না। মোস্তফা সাহেব তাতে আরো বিরক্ত হলেন। খিটখিটে মেজাজে বললেন, বুকের পাঠা থাকতে হয়। তন্ময় মাথা ঘুরে তাকালো, খুব স্বাভাবিক স্বরে শুধালো, কিছু বললে?
মোস্তফা সাহেব ছেলেকে চোখ রাঙালেন, গম্ভীরতা বজায় রেখে পূর্বের ন্যায় দাঁড়ালেন। ওহি সাহেব এবং আনোয়ার সাহেবও পাশেই আছেন। অতিথির আগমনে কোনো ত্রুটি রাখবেন না। এক পর্যায়ে দূর থেকে একটা গাড়ি দেখা গেল। মোস্তফা সাহেব সোজা হয়ে দাঁড়ালেন। গাড়ির কাছাকাছি আসতেই হুট করে অপর পাশ থেকে আরেকটা গাড়ি চলে এলো। দুটো গাড়ি একত্রে মোস্তফা সাহেবের সামনে থামলো। একটা কালো রঙের গাড়ি, আরেকটা সাদা। অবিবাহিত জোয়ান মেয়ে ঘরে থাকলে তার জন্য সম্বন্ধ আসা স্বাভাবিক, বিয়ের প্রস্তাব আসবেই। তবে একই দিনে একই সাথে একই সময় দুটো পরিবারের আগমন ঘটবে, পাত্রপক্ষ হিসেবে এটা নেহাতি মশকরা। এই যে দুটো পরিবার তার চোখের সামনে রয়েছে। মোস্তফা সাহেব সোফায় টান টান হয়ে বসে আছেন, উত্তেজনায় বিবেকহীন হয়ে পড়েছেন। একমাত্র ছেলে সহ প্রাণপ্রিয় ভাইদের পানে ঘন ঘন তাকাচ্ছেন, চোখে চোখে কথা বলছেন নতুন কপত কপতিদের মতো। সামনে সোফায় স্যুট কোটে অয়ন বসে আছে, গলায় টাই বাঁধা, হালকা কুচা কুচা দাড়ি, গাল থুতনি জুড়ে, চুলগুলো পেছনে জেল দিয়ে সেট করা, নিত্যদিনের মতো কপালে পড়ে নেই। ফর্সা বাম হাতে হাত ঘড়ি ঝুলে আছে লম্বা চওড়ায়। সে পাশে বসা তার বাবাকে ছাড়িয়ে গিয়েছে বছর আগে। আজ আর তাকে বাচ্চা অয়ন লাগছে না, বরং গম্ভীর এবং গোপনীয়তা মুখ পকেটে লুকিয়ে রাখে তেমন পুরুষ মানুষ লাগছে। অয়নের পাশে বসা সৈকত সাহেব মোড়ামুড়ি করছেন। স্ত্রী তার সামনেই দাঁড়িয়ে টিফিন বক্স হাতে বারংবার চোখাচোখি করতে চাচ্ছে, হয়তো জিজ্ঞাসা করতে চাইবে এভাবে আসার কারণ। কিন্তু সৈকত সাহেবের কাছে আপাতত কোনো প্রশ্নের জবাব নেই, আর না আছে চোখাচোখি করার মতো সাহস। ঘরে গিয়ে কি জবাব দিবেন স্ত্রীকে সেটাও ভাববার বিষয়। ছেলে স্ত্রী তো তাকে মধ্যেখানে ফেলে গিলে ফেলবে। অপরদিকে মোস্তফা সাহেবের বন্ধু আশরাফুল সাহেব এর নিরুদ্দেশের সাগরে বহমান। তিনি পরম যত্নে হেসে চলেছেন। নিজের সামনে বসা অজানা গেস্ট নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন। নিজের বড় ছেলে মুবিনের প্রশংসা সমানে করছেন। ছেলে কতদূর পর্যন্ত পড়েছে, ডিগ্রি কোন সাবজেক্টে নিয়ে করেছে, কোন খেলায় পুরস্কার পেয়েছে। হেসে দুলে নিজেদের সম্পত্তির বর্ণনাও করলেন। সুইজারল্যান্ডে তাদের অবস্থা কেমন, সেখানকার বিজনেস কত দূরে গিয়েছে, এসব। অন্যদিকে সৈকত সাহেব কবুতরের ন্যায় বসে কোনো গুণগান ছেলের হয়ে করলেন না। তার সুদর্শন ছেলে একাই সেখানে শটান মেরে বসে সকলের আর চোখে এগুলো কেড়ে নিয়েছে অনিচ্ছায়। তিনি চুপচাপ বসে আছেন, আর চোখে মোস্তফা সাহেবের দিকে তাকাচ্ছেন। মোস্তফা সাহেব আগে থেকে তাদের আসার কারণ না জানলে বুঝতেই পারতেন না এরা তার মেয়ের হাত চাইতে এসেছে। এতটুকু ছেলে আর মুখের অবস্থা দেখো, বুকের পাটা দেখো। আরে এই বয়সে মোস্তফা সাহেব ছোট প্যান্ট পরে পকেটে ধুলোবালি ঢুকিয়ে ঘুরেছেন। বাবার ভয়ে প্যান্ট ভিজিয়ে রাস্তায় দৌড়েছেন। পিতামাতার মায়ের ভয়ে দাদা দাদির পেছনে লুকিয়ে ফিরেছেন। আর আজকালকার জেনারেশনে ছেলে পেলে ভয় পাবে কি, এরা ভয় পাইয়ে মেরে ফেলবে বাবা মাকে। মাসখানেক পূর্বের কথা, মোস্তফা সাহেব বাগানে বসেছিলেন। আবহাওয়া ঠান্ডা, খুব আরাম করে বসে চা পান করছিলেন। মন মেজাজ বড্ড ভালো। তার আগেই ভালো প্রফিট করেছে কোম্পানি। ছেলে বিজনেসে পুনরায় হাত দিয়েছে, প্রফিট তো করবে। অত্যন্ত খুশি মনে পরিবেশ উপভোগ করছিলেন। তখনই উপস্থিত হলো তার ছেলে তন্ময়। কফির মুখ হাতে এসেছে, বাবার পাশে বসেছে। দুজনের মধ্যে নীরবতা। একজন আরেকজনের দিক শুধুই আর চোখে দেখছে, সরাসরি নয়। আর নাই বা সেধে কথা বলছে আগ বাড়িয়ে। একসময় মোস্তফা সাহেব গম্ভীর মুখে শুধালেন। হয়েছে কি? তন্ময় খুব সাবলীল গলায় বলেছিল। তোমার বুকে ব্যথা আছে এখন? মোস্তফা সাহেবের মুখের গম্ভীরতা বেড়ে গেল হাজার গুণে। তৎক্ষণাৎ বুঝে ফেললেন ছেলে তার বুকের ব্যথাটা নির্ঘাত বাড়াতে এসেছে। মৃদু ভয়ে তিনি আর প্রশ্ন করলেন না, নিঃশব্দে অতিবাহিত করলেন কিছু সময়। তন্ময় জবাব না পেয়ে আর কথা বাড়াচ্ছে না, চুপচাপ কফিতে চুমুক বসাচ্ছে। অধৈর্য মোস্তফা সাহেব একসময় তার ছেলে সুরে বলে উঠলেন। বুকের ব্যথা ট্যাথা নেই, বুড়ো হয়নি বুঝলেন, এখনো তর তাজা মজবুত আছি। এসব 2 টাকার কথা আমার বুকে ব্যথা বাড়ানোর ক্ষমতা রাখে না। পরপরই তন্ময় স্বাভাবিক স্বরে বলে উঠেছিল। সাবিহা একটা ছেলেকে ভালোবাসে। ছেলেটা ওর বয়সে ছোট হয়। বছরখানিক প্রেম তাদের, সম্পর্ক গভীর। ছেলেটা পাশের বাড়ির অয়ন। নিস্তব্ধতা, চারিপাশে টু শব্দ শোনা গেল না। মোস্তফা সাহেব স্তব্ধ, বিমূঢ়। চাউনি এই শূন্যে পরিণত হয়েছে। অস্পষ্ট স্বরে কি বলে উঠেছিলেন অবাস্তবিক অমানবিক ছেলে পুনরায় কথাগুলো বলে দিল নির্বিকার ভঙ্গিতে। মোস্তফা সাহেব শক্ত করে বুকটা ধরে রেখেছেন। একটা মাত্র ছেলে প্রেমে পড়েছে বলে তার দুনিয়া উথাল পাতাল করে দিল। এখন মেয়েটা কি তার ছোট্ট জীবনে ঝড় তুলবে? মুবিনকে অয়ন ঘুরিয়ে ফিরিয়ে দেখলো বলা যায় না, চোখ রাঙিয়ে দেখলো বলতে হয়। মাথা থেকে পা অবধি দেখেছে। ঠিক কোথায় সাহস সঞ্চয় করে তার রমণীকে বিয়ে করতে আসছে সেটাই মূলত দেখতে চাচ্ছে। অয়নের এমন চোখ রাঙানো অনেকক্ষণ যাবৎ দেখেও না দেখার ভান করে যাচ্ছে মুবিন। কিন্তু আপাতত আর পারছে না। সেও তাকালো। তার থেকেও লম্বা চওড়া এবং বয়সে ছোট ছেলেটাকে দেখে নিল। মুবিন উচ্চতা নিয়ে বড্ড ডিপ্রেশনে থাকে। নিজে থেকে লম্বা চওড়া পুরুষ সামনে দাঁড়ালে তার ইগোতে লাগে। আজ লাগতে লাগতে ঝালাপালা হয়ে যাচ্ছে। এই পরিবারের সব পুরুষ লম্বা চওড়া,
এতটা লম্বা হবার কারণ কি? কি খায় এরা? ড্রয়িং রুমে থমথমে পরিবেশ। এতক্ষণ যাবৎ একতরফা কথা বলেছেন আশরাফুল সাহেব। এক পর্যায়ে তার কথা ফুরিয়ে গেল। তিনি থামলেন। কিছু একটা গন্ডগোল হয়েছে, সেটার আঁচ করতে পারলেন। ওই সাহেব কথা এগোনোর সুরে নতুনভাবে আলাপ আলোচনা শুরু করলেন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলো। আশরাফুল সাহেব বিনয়ী সুরে বলল, কি সাইবা, দেখে একটু কত ছোট দেখে গিয়েছিলাম। অয়নের মুখশ্রী আরো গম্ভীর হলো। সে হাতের কনুই দ্বারা বাবাকে গুঁতো দিল। চোখের ইশারায় কথা বলতে বলল। সৈকত সাহেব হালকা কাশলেন। তার এমত অবস্থায় কথা বাড়ানোর মতো বিবেক পেলেন না। ছেলেটাকে কত করে বোঝালেন, পাত্রপক্ষ সাবিহাকে দেখে যাক, তারপর না হয় তার আগে প্রস্তাব রাখবে। দেখে গেলেই তার বিয়ে হয়ে যাচ্ছে না, কিন্তু কে শুনে কার কথা? ছেলের মতে সাবিহাকে সেই পাত্রপক্ষ হিসেবে দেখবে, অন্য কেউ নয়। অবশ্য সৈকত সাহেব রাজি হননি প্রথমে। ছেলে থেকে ছেলের বউয়ের বয়স বেশি, ব্যাপারটা ঠিক তার মানাচ্ছে না। একটুখানি ছেলে তার, এতটুকু ছেলে এখনই বিয়ে করবে, আবার মেয়ে বয়সে বড়। এটা কোন বাবা মা মেনে নিবে? কিন্তু তিনি মানতে বাধ্য হলেন। প্রথমে ছেলে লোভ দেখালো, এই যে অয়ন তার বিজনেস সামলানোর দায়িত্ব নিবে বলল। শেয়ারের প্রফিট দিয়ে নতুন প্রজেক্ট শুরু করার ওয়াদা করলো। চিটাগং আধা বিল্ডিং এর কাজে হাত দেবার প্রতিশ্রুতিও দিয়েছে। এসব বড় বড় লোভে পড়ে তিনি নড়ে চড়ে গিয়েছিলেন কিছুটা, ঠিকই, তবু মানেননি। পরক্ষণে ছেলে নিজের অনুভূতি প্রকাশ করলো। সৈকত সাহেব ছেলের একতরফা প্রেমের কাহিনী শুনে বড় কষ্ট অনুভব করলেন এবং ভাবলেন, বয়স একটা সংখ্যা মাত্র, ছেলের সুখ বড় সুখ। আর সাবিহা তাদের সামনে বড় হয়েছে, মেয়েটা কেমন তারা ভালোভাবেই জানেন। বয়সের ডিফারেন্স অতটা বোঝার মতো নয়, কিন্তু এখন সমস্যা অন্য জায়গায়। মোস্তফা শাহজাহান কি আদৌ মেয়ে দিতে রাজি হবেন? মোস্তফা সাহেব হাসলেন। ভেতর থেকে ঠেলে বের করা হাসিটুকু ঠোঁটে লেপ্টে রাখলেন। তিনি মাথা দুলে স্ত্রীকে মেয়ে আনার ইশারা করবেন প্রায়। অয়ন হুট করে দাঁড়ালো। দাঁড়িয়ে গিয়ে আবারও বসে পড়ল। পরিপাটি করে বসে মোস্তফা সাহেবের দিকে তাকালো। দৃষ্টি প্রখর তার, তবে কণ্ঠ নরম। আমাদের কিছু কথা ছিল। মোস্তফা সাহেব কাটকাট গলায় বললেন। পরে, এখন একটি গুরুত্বপূর্ণ সময়। লতা বেগম আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। ছেলেকে বকতে বকতে সামনে অগ্রসর হলেন। এখনই কান ধরে বাদরটাকে ঘর নেবেন। মানিজ্জত এই ছেলে আর রাখবে না মনে হচ্ছে। অয়ন দাঁড়ালো। কান ধরার পূর্বেই মায়ের হাত ধরল। বিরক্ত সুরে বলল, এটা কান ধরার জায়গা না আমার। পাত্র দেখতে এসে ছেলে কান ধরে মানজ্জত কই রইল? দেখি, বসো। পাত্রী, এই অয়নের বাবা হচ্ছে কি? মোস্তফা সাহেবকে আশ্চর্যের সীমানায় পৌঁছে দিতে অয়ন বলল, আমি সাবিয়াকে ভালোবাসি, বিয়ে করতে চাই। সাবিহা দীপ্তর কথাবার্তা শুনে দৌড়ে এসেছে। শাড়ি পরিহিত তার হঠাৎ আগমনে সকলের নজর ঘুরেছে। অপ্রস্তুত সাবিহা চমকে অয়নের দিকে তাকিয়ে শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে। সাবিহাকে এমন সাজগোজে দেখে মুখশ্রী গম্ভীর হলো, কপাল কুঁচকে গেল। এমন সেজেগুজে পাত্রপক্ষের সামনে এলে তো সাথে সাথেই বিয়ে হয়ে যেত। অয়নের ইচ্ছে করছে টি টেবিল ভেঙে গুড়িয়ে দিতে। কই, অয়নের জন্য তো এভাবে সাজগুজ করেনি। অয়ন চোখ ফিরিয়ে রাখলো, সাবিহার পানে তাকালো না। ইতিমধ্যে আশরাফুল সাহেব দাঁড়িয়ে পড়েছেন, কণ্ঠে ভদ্রতা নিয়ে আপাতত। এগুলো কি সব হচ্ছে মোস্তফা? মুবিনের চোখ মুখ উজ্জ্বল। সে উতলা চোখে সাবিহাকে দেখছে, আর চোখে বাবাকে টেনে সোফায় বসলো। নিজেও পাশে বসে ফিস ফিস করে বলল, সিন ক্রিয়েট করো না, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে বাবা। আশরাফুল সাহেব রাগ নিয়ন্ত্রণ করলেন। অপেক্ষা রইলেন ব্যাখ্যার। মোস্তফা সাহেবের ব্যাখ্যার পূর্বে অয়ন পুনরায় বলল, আমাদের গভীর সম্পর্ক, সাগরের থেকেও গভীর। এই সম্পর্কে বিয়ে মাস্ট, না হলে পাপ লাগবে। স্তব্ধ আশরাফুল সাহেব দাঁড়িয়ে পড়লেন। ছি করতে বেরিয়ে গেলেন। বাধ্যতামূলক ছেলে স্ত্রী টেনে নিয়ে যাচ্ছেন। যাওয়ার পূর্বে মোস্তফা সাহেবকে কথা শোনাতে ভুললেন না। সৈকত সাহেব ছেলের সামনে দাঁড়ালেন। তার এই ছেলেটা এখন নিশ্চিত মাইর খাবে। ভয়ে তিনি ছেলের সামনে দাঁড়ালেন। নিজের ছেলেকে একটা চড় দেন না। সেই ছেলেকে চোখের সামনে অন্য কেউ মারলে তিনি সহ্য করতে পারবেন না, একদম নয়। তিনি ছেলের হয়ে মাফ চাইলেন, বিয়ের প্রস্তাব রাখলেন। দুজনের প্রেমের বিষয়টি খোলাখুলি বললেন। ওই সাহেব বোঝার সুরে বললেন, বাইরের মন মেজাজ খারাপ, আমরা একদিন ডেট ফিক্সড করে কথা বলবো। সৈকত সাহেব রাজি হলেন। অয়ন হুড়মুড়িয়ে বেরিয়ে গেল। লতা বেগম ছেলের পিছু ছুটলেন। যতক্ষণ না ছেলের কান টেনে লাল করবেন তার শান্তি নেই। সৈকত সাহেব যাবার আগে আরেকবার মাফ চাইলেন। তারা যেতে মোস্তফা সাহেব দ্রুত পায়ে নিজের রুমে চলে গেলেন। পেছনে জবেদা বেগম ছুটলেন। সাবিহা সিঁড়ির মাথায় বসে পড়েছে, অঝরে কান্না করছে। অরু রুবি তাকে দুপাশে হাত ধরে রেখেছে। বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত, তুমুল বাতাস ছেড়েছে, হয়তো বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে ব্যালকনি থেকে। ঘড়ির কাঁটা ঘুরছে 2:45। শাহজাহান বাড়ি নিস্তব্ধতায় ঘেরা। ঘণ্টাখানেক আগেই সকলে ঘুমোতে গিয়েছে। সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন। হয়তো অরু বিছানায় গড়াগড়ি করছে। পরপর উঠে বসলো। বিছানা ছেড়ে দরজা খুলে বেরোলো। তার ঘুম না আসার মূল কারণ রসমালাই খাওয়ার জন্য হৃদয় ব্যাকুল হয়ে আছে। যেহেতু পরিস্থিতি কিছুটা মিটমাট হয়েছে, এখন রসমালাই খাওয়াই যায়। বিড়াল ছানার মতো অন্ধকার হাতড়ে এসেছে পাকঘরে। ফ্রিজ খুলেছে, কিন্তু রসমালাই নেই। শেষ
অরু ফ্রিজ উলট পালট করে রসমালাই খুঁজলো, কোথাও নেই। আশ্চর্য, সে তো সন্ধ্যায় দেখলো ফ্রিজ ভর্তি রসমালাই। কষ্টে অরুর চোখ ভিজে ওঠার উপক্রম। সবাই জানে তার রসমালাই পছন্দ, অথচ কেউ তার জন্য একটা পিস রাখলো না। দুঃখে কষ্টে ফ্রিজ আটকে ঘুরতেই মুখ চেপে ধরলো। এখনই চিৎকার করতে যাচ্ছিল। তন্ময় সামনে দাঁড়িয়ে, ঘুমন্ত মুখমণ্ডল, ছোট চোখ জোড়া লাল, ঘুমের অভাবে উস্কো খুস্কো চুলের অবস্থা। তার হাতে খালি পানির বোতল। সে ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল নিতে এসেছে নিশ্চয়ই। অরু বুকে থুতু ছিটিয়ে শ্বাস ফেললো। ফ্রিজের সামনে থেকে সরে দাঁড়ালো। তন্ময় অরুকে ভালোভাবে দেখে নিল। ভোতা মুখ দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তন্ময়ের কণ্ঠ ভাঙা এবং গভীর। তার ঘুমন্ত স্বর এই নিস্তব্ধ আধারে কাটা গায়ে নুনের ছিটে যেমন। অরু হাঁসফাঁস করে সরে উঠল, ইনিয়ে বিনিয়ে বলল, কিছু না। খিদে পেয়েছে? অরু বিড়বিড় করে ভেঙালো, খিদে পেয়েছে? হ্যাঁ, খিদে পেলে যেন রান্না করে খাওয়াবে। তন্ময় প্রশ্ন করলো। কি খেতে ইচ্ছে করছে? অরু পাপড়ি ঝাপটালো, খুব মিনমিন করে অভিমানী সুরে বলল। রসমালাই। তন্ময় ফুল হাতা খানা কোনই পর্যন্ত তুলে রান্নাঘরের বাতি জ্বালালো। শব্দহীন ভঙ্গিতে সেলফোন বের করে ইউটিউবে ঢুকলো। রসমালাই বানানোর রেসিপি ফলো করে একটা ভিডিও ছেড়েছে। উপকরণগুলো নোট করে নিয়েছে, সেগুলো খুঁজে সামনে রাখছে। দুধ বের করে বসিয়ে দিল চুলায়। অরু বিস্ময়ে চূড়ান্ত। সে মোটেও এমন রিয়াকশনে তন্ময় থেকে আশা করেনি। অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। ভীতিকর কদমে তন্ময়ের পাশে এসে দাঁড়ালো, কম্পিত গলায় জিজ্ঞাসা করলো, কি করছেন? রসমালাই বানাবো। আপনি রসমালাই বানাতে জানেন? না, রেসিপি ফলো করব। দরকার নেই, চলুন। তন্ময় শুনল না। আনাড়ি হাতে রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছে। অরু নিজ বনে তাকিয়ে রইল। তন্ময়ের হাতের আঙ্গুলগুলো লম্বা, নিমিষে সবকিছু আঙ্গুলের ফাঁকে নিয়ে ফেলছে। শক্তপোক্ত গম্ভীর মুখশ্রী তার, যেমন পৃথিবীর কোনো কিছুর ধার ধারে না সে। অথচ সেই ধারা মানুষটা অরুর এক কথায় রসমালাই বানাতে ব্যস্ত, তাও এই বৃষ্টি নামে মাঝরাতে। এত ভালো লাগা সে কই রাখবে? খুশিতে অরু মুখমণ্ডল জলজল করছে। কিছুটা উঁচু হয়ে হুট করে ব্যস্ত সে তন্ময়ের গালে চুমু খেয়ে বসলো। তন্ময়ের ব্যস্ত হাত জোড়া থেমে গেল, স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। পরপর আবারও কাজে ব্যস্ত হলো। প্রতিক্রিয়া দেখালো না কোনো। অরু সাহস পেল, খিলখিলিয়ে হেসে অপর প্রান্তে চলে এলো। হাস্যোজ্জ্বল চেহারা দেখিয়ে বলল, আমাকে বলুন কি করতে হবে, আমিও সাহায্য করব। ভিনেগার দে। অরু এগিয়ে দিল, আকাশ সমান আগ্রহ নিয়ে। তন্ময়ের রসমালাই বানানো দেখছে, সঙ্গে এটা সেটা এগিয়ে দিচ্ছে। একসময় জিজ্ঞাসা করলো, অয়ন ভাইয়াকে কি মেনে নিবে চাচু? দেখা যাক। আজ তো সে রাজার ন্যায় এসেছে, তাই না? কতটা সুদর্শন লাগছিল দেখেছিলেন? বেশ বড় বড় ভাব রয়েছে চারপাশে। মনেই হয়নি সে অনার্সের স্টুডেন্ট। সাবিহা আপু ভ্যাবলার মতো তাকিয়েছিল ভাইয়ার দিকে। ও, আপনার কি তাকে সাবিহা আপুর জন্য উত্তম মনে হলো? ছোট এখনো। কোথায় ছোট? আচ্ছা, আজ আপনি তাদের ব্যাপারে কিছু কেন বললেন না? প্রয়োজন পড়লো না। চাচু আপনার কথা শুনবে, বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। তন্ময় একটা ইম্পর্টেন্ট পার্টি আছে, মনোযোগ সব সেখানে। অরুর কথায় ধ্যান দিল না। অরু মুখ বন্ধ করে ফেললো, এক নজরে তন্ময়কে দেখছে। আরেকটা চুমুকি দিবে তন্ময়ের বাম গালে? না, থাক। অরুর ভীষণ লজ্জা লাগে। সে খুব আবেশে তন্ময় চারিপাশে ঘুরঘুর করছে। রসমালাই হতে ঘন্টাখানেক সময় লাগলো। ঝটপট বানানো, তন্ময় সুন্দরভাবে সার্ভ করেছে। অরু তখনই খেলো না। রসমালাইয়ের পেট ধরে নিজের রুমে যেতে ব্যস্ত হয়ে পড়লো। তন্ময়কে ভুলে গেল এখন বৃষ্টি হচ্ছে, প্রবল বৃষ্টি। ব্যালকনির সামনে দাঁড়ালো, রসমালাইয়ের প্লেট সহ একটা ছবি তুললো। তারপর গপ করে একটা মুখে পুড়ে ফেললো। মন প্রাণ জুড়িয়ে গেল। মজাদার। প্রথম ট্রায়ালে এতটা দুর্দান্ত বানাবে অরু ভাবতেই পারেনি। 4-5টা মুখে দিয়ে ঘুরে তাকালো। তন্ময় এসেছে। অরু কিছুটা অবাক হলো বটে। সচরাচর তন্ময় তার রুমে আসে না। হাতে গোনা কয়েকবার এসেছে। অরু পুনরায় খাওয়ায় মনোযোগী হলো। খেতে নিয়ে বৃষ্টি দেখছে। তন্ময় পাশে এসে দাঁড়িয়েছে। সম্পূর্ণ প্লেট খালি করে তবেই অরু তন্ময়ের অস্তিত্ব খেয়াল করলো। আর চোখে তন্ময়কে দেখে নিয়ে বৃষ্টির দিকে তাকালো। বুকটা ধুপ করে উঠলো হুট করে। অদ্ভুত অনুভূতি অনুভব করছে সে। বৃষ্টির সেই রাতের অনুভূতি তাকে পুনরায় জেকে ধরেছে। অরু থরথর করে কেঁপে উঠলো। সে তো এখন বৃষ্টিকেই ভয় পাচ্ছে। তন্ময়কে ঝুঁকতে দেখে অরু চোখ জোড়া খিচে বন্ধ করে ফেললো। তন্ময়ের কণ্ঠের স্বর অস্পষ্ট গভীর। বৃষ্টি হচ্ছে অরু, আজ ইলেকট্রিসিটি গেলে মন্দ হয় না, তাই না? থাই গ্লাসের মধ্যে সরু লাইনের বৃষ্টির রেখা বইছে। সেখানে ছোপ ছোপ বৃষ্টির ছাপ স্পষ্ট। গভীর রাতে অস্পষ্ট বৃষ্টির মধুর শব্দ কানে ভেসে আসছে। বাতাস বইছে তুমুল। বাতাস উড়াতে ব্যস্ত পর্দা, সাদা পর্দাদের এলোমেলো খেলা চলছে যেন। অরু হাতের বাটি ফাঁকা। রসমালাই সে খেয়ে চলেছে। আধা ঘন্টা হলো। আরও খেতে ইচ্ছা করছে, কিন্তু নেই তো। তন্ময় হাতে গোনা কিছু বানিয়েছে, সবই একাই খেয়ে নিয়েছে। কিঞ্চিত লজ্জা নিয়ে পেছনে আর চোখে তাকালো। তন্ময় এখনও তার পিঠ ছুঁই ছুঁই হয়ে দাঁড়িয়ে, এক মনে বাইরে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। কি এমন ভাবছে মানুষটা? অরু খালি বাটি নাড়িয়ে বলল, আপনাকে সাধতে ভুলে গেলাম তো, একাই খেয়ে নিয়েছি। তন্ময় একইভাবে তাকিয়ে থেকে প্রশ্ন করলো,
ভালো লেগেছে? ভীষণ। পেট ভরেছে? অরুর চোখে মুখে না ফুটে উঠল। মুখ ফুটে সে বলতেই নিচ্ছিল না। পূর্বেই শব্দ করে ঢেকুর তুলে ফেললো। ঢেকুর তুলে হাঁসফাঁস করে সরে গেল। এদিক সেদিক তাকাতে চায়, এদিক সেদিক লুকাতে চাইল। থমথমে নিঃশব্দ পরিবেশ, শব্দময় হাসি শোনা গেল। গম্ভীর গভীর হাসির স্বর। তন্ময়ের হাসির শব্দে ওরও ভীষণ লজ্জায় পড়ল, হতভম্ব হয়ে গেল। ঢেকুর আসার সময় আর পেল না। একটু পরে আসতো, তন্ময় গেলে না হয় আসতো। তখন হাজারবার আসলে তো কোনো ক্ষতি ছিল না। ভোতা মুখ নিয়ে ওরু তন্ময়ের হাসি দেখার সাহস পেল না। অন্যদিকে খুব ব্যস্ত পায়ে তন্ময় দরজার দিকে অগ্রসর হলো। অরু ভেবে নিল তন্ময় এবার চলে যাবে। রাত কম তো হলো না, ঘন্টাখানেক ধরে বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখেছে। অরুর এবার ঘুম ধরেছে, চোখ জোড়া বুঝে আসতে চাইছে, পা জোড়াও ব্যথায় জিম মেরে গেছে। আর এভাবে বৃষ্টির দিনগুলো তার বড্ড প্রিয় কিনা। এদিনে ঘুমোতে আরাম লাগে, পেট ভর্তি থাকলে তো কথাই নেই। দরজা বন্ধ হওয়ার শব্দে চমকে ঘুরে তাকালো। তন্ময় দরজা বন্ধ করেছে। অরু স্তব্ধ এবং বিমূর, কপালের মধ্যস্থানে কুঁচকে গেল রীতিমতো। ধীরগতি অনুসরণ করে তন্ময় ফিরে আসলো। বৃষ্টি তখনও প্রখর। তন্ময় হাত ঘড়ি খুলে টেবিলের পাশে রাখলো। ভার ছেড়ে দিয়ে বিছানায় বসলো। অরু এতটাই তাজ্জব বনে গেল যে প্রশ্ন করতে ভুলে গিয়েছে। তন্ময়কে দেখে মনে হচ্ছে সে এখানে শোবার প্রিপারেশন করছে। অরু অবাকের চূড়ান্তে। মোস্তফা সাহেব বারংবার বলেছে সেপারেট থাকতে, পাশাপাশি রুমে বিচ্ছেদ পর্যন্ত ঘটিয়েছে। ভয়ে অরুর গলা শুকিয়ে গেল। তন্ময় যদি এই রুমে ঘুমায় এবং সেটা মুস্তফা সাহেবের কানে যায় তাহলে তোলপাড় হবে। আর সেই বা কিভাবে বেরোবে? দরজা তো বন্ধ। অরু ভয়ার্ত গলায় বলল, আমি কিন্তু সাবিহা আপুর রুমে যেতে পারবো না, বড় চাচ্চু খুব রেগে যাবে। তন্ময় চুলগুলো কপাল থেকে উঠিয়ে বলল, এদিকে আয়। হুম। কোথাও যাবি না, এখানেই ঘুমোবি। আপনি তাহলে? আমিও। অরু আশ্চর্যের শেষ প্রান্তে। তন্ময় উঠে দাঁড়ালো, কয়েক পায়ের ধাপে এসে অরুর হাত চেপে ধরলো, টেনে বিছানায় বসিয়ে দিল। সে অন্য পাশে গিয়ে লাইটস অফ করা সুইচ টিপে দিল। আধারে তলিয়ে গেল সব, ঘুটঘুটে অন্ধকার। তন্ময় বিছানায় টান টান হয়ে শুয়ে পড়েছে। অরুকে যেভাবে বসিয়েছে সে সেভাবেই বসে, নড়াচড়া না দেখে পরপরই হালকা টেনে শুইয়ে দিল। অরু চাপা সরে চিৎকার করে উঠল। ভয়ে সে গুটিয়ে গিয়েছে, বুকের ভেতর তোলপাড় শুরু হয়েছে। তন্ময় তাকে পেছন থেকে জড়িয়ে নিচ্ছে। মুখটা অরুর রেশমি চুলে গুজে দিয়ে দিব্যি শান্ত হয়ে গিয়েছে। কোনো নড়চড় সারা শব্দ পাওয়া গেল না তার থেকে। তবুও আরও সর্বাঙ্গ জুড়ে শিহরণ বয়ে চলেছে, ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে হৃদয়। পেটে স্পষ্ট তন্ময়ের হাতের স্পর্শ অনুভব করছে নিঃশ্বাসের মেলা। কম্পিত গলায় কিছু বলতে চাওয়া অরু বেশ কিছুক্ষণ থমকে রইল। মস্তিষ্ক সম্পূর্ণ ফাঁকা তার। ঠিক কি বলবে বুঝতে পারছে না। শুনতে পেল তন্ময়ের গলা, এভাবে শক্ত হয়ে আছিস কেন? সরে ছাড়। আপনি নিজের রুমে যাচ্ছেন না কেন? ঘুরে তাকা। না, একদম না। আপনি জবাব দেন। কেউ দেখলে কি ভাববে? বড় চাচ্চু তো খুব রাখবেন। আমি দেখে নেব। অরু ভেঙাতে চাইল, তবে পেটে থাকা হাতের স্পর্শ গভীর হতে কথা গলায় আটকে গেল। থরথর করে কেঁপে উঠতে চাইল বিছানা থেকে। সে সময় তন্ময় তাকে পাজা কোলে তুলে ঘুরিয়ে নিয়েছে মুখোমুখিভাবে। অরু চোখ জোড়া চাপটে বন্ধ করে রেখেছে। তন্ময় তার বন্ধ চোখের পাতায় চুমু খেয়ে বসলো। অরু মুচড়ে উঠল সাপের মতো। তন্ময় ঘুম জড়ানো কণ্ঠে বলল, ঘুমোতে দে, নড়চড় করবি না। নিজের রুমে যান তাহলে, আমি নড়চড় করবই। আমার যা ইচ্ছে হচ্ছে করে ফেলি। অরুণ নড়ানড়ি থেমে গেল। আচমকা শান্ত হয়ে গেল তন্ময়ের বাহুতে থাকা মেয়েটা। তন্ময় ঠোঁটের কোণে স্মিত হাসি। সে অরুর মাথায় ঠোঁট চুয়ে চোখ বুঝলো। ভয়ে অরু জড়সড়ভাবে তন্ময়ের বাহুতে শুয়ে থাকলো। কোনো প্রকার শব্দ বা নড়চড় করার বা মুচড়ে ওঠার সাহস পেল না। সময় অতিবাহিত হচ্ছে অথচ অরুর ঘুম আসছে না। অপরদিকে তন্ময় গভীর ঘুমে আচ্ছন্ন। অরু এক ধ্যানে তাকিয়ে রয়েছে তন্ময়ের ঘুমন্ত মুখশ্রীর পানে। খুব আলগোছে হাত বাড়িয়ে ছুঁয়ে দিল উঁচু নাকটা, পরপর গাল। আদুরেভাবে তন্ময় চাপদাড়িতে আঙ্গুল ঘোরালো, কপাল চোখও ছুঁয়ে দিল, শুধু ঠোঁট ছুঁয়ে দিতে পারল না। তার বেশ লজ্জা লাগছে। নজর যেতেই লজ্জাবোধ চারিপাশ থেকে ঘিরে ধরেছে। ছুঁয়ে দেওয়া খুব দূরের বিষয়। একসময় অরু পরিবারের কথা ভুলে বসলো। আরামসে তন্ময়ের বুকে মুখ গুজে ঘুমের দেশে তলিয়ে গেল। ঘুমের ঘরে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। অস্পষ্ট স্বরে ঘুমিয়েছে কয়েকবার। লতা বেগম নিজের কথায় ঠায়। তিনি এই বিয়ে মানবেন না। অদ্ভুত 2-1 মাস বা বছর খানেকের ব্যবধান নয়, 4 বছরের ব্যবধান। এত বড় মেয়ে তিনি কিভাবে নিজের ছেলের জন্য আনবেন? কেমন দেখাবে এটা? লতা বেগম চোখ মুখ বিকৃত করে বসলেন। অয়ন রাগারাগি করে রাতের আধারে বেরিয়ে গিয়েছে। কল করা হয়েছে তাকে, কিন্তু ফোন বন্ধ বলছে। লতা বেগম ছেলের জন্য চিন্তিত, তবে তিনি এই বিয়েতে একদম মত দিবেন না। সৈকত সাহেবও সমানে ঝেড়েছেন, ইচ্ছে মতো বকেছেন। হন্তদন্ত গলায় লতা বেগম বললেন, মানুষ কি বলবে? আমার ছেলে হাসাহাসির পাত্র হয়ে উঠবে। ছেলেটা নিজের ভালো বুঝে। এখনো কত বা বয়স ওর। প্রাপ্তবয়স্ক হলে দেখবে এই বিয়ের উপর চরম বিরক্ত হবে। তখন আমার ডিসিশনকে সম্মতি জানাবে।
এসব আবেগ বছর খানেক সংসার করে মন উঠিয়ে ফেলবে। না না না, এটাও হয় না। সংসার তুমি করবে না, ছেলে করবে। এত ভেবো না। আশ্চর্য, ছেলে করবে দেখেই ভাবছি আমার ছেলের ভালো মন্দ আমি দেখব না। তুমি শান্ত হও। সৈকত সাহেব হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালেন, বড় বড় পা ফেলে চলে গেলেন। তার নিজেরও মন সায় দিচ্ছে না। মূলত ছেলের কারণে রাজি হয়েছেন, সংসার ছেলে করবে, অবশ্যই তার পছন্দের অনুসারে। তাই তিনি অমত করেননি। অপরদিকে সাবিয়া তাদের চেনা জানা গুণবতী মেয়ে, বয়সে একটু বড় হলেই বাকি, কিন্তু এত সব তার স্ত্রী বুঝবেন না। তাকে এখন বোঝানো আর না বোঝানো এক। সৈকত সাহেব ভেবে রেখেছেন তিনি এই বিষয়ে পরে কথা বলবেন, স্ত্রীর মাথা ঠান্ডা হোক। পকেট হাতে সেলফোন বের করলেন, ছেলেকে কল করলেন, আবারও সুইচ অফ বলছে। পুনরায় চিন্তিত হয়ে পড়লেন, গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়লেন। এত রাতে ছেলেটা গেল কই, দেখতে হবে তো। সাবিহার কান্নাকাটি থেমেছে রাত 2:45। এতক্ষণ ধরে সে টানা কেঁদেছে, থেমে থেমে ভাঙা গলায় কেঁদেছে। চোখ মুখ নাক লাল, সব লাল করে ফেলেছে। টিস্যুটা চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে, গলা শুকিয়ে কাটকাট হয়ে আছে। এক গ্লাস পানি অবধি গলায় দেয়নি। এবার উঠে এক গ্লাস পানি খেলো, খেয়ে পুনরায় ফ্লোরে বসে পড়লো। অনেকক্ষণ তো কেঁদেছে, কেঁদে কেটে হয়রান হয়ে পড়েছে গলা এবং চোখ জোড়া। এখন তারা বিশ্রাম নিচ্ছে, যেমন শত চেষ্টার পরও জল আসছে না চোখ দিয়ে। এরপর থেকে কি হবে? সাবিয়ার শ্বাস আটকে আসে ভাবতেই। সবাই তো সব জেনে গেল, সাবিয়াকে নিশ্চয়ই খারাপ ভাববে, বাজে কথা বলবে। কেউই মেনে নেবে না তাদের, কেউ না। অয়নও দূর হয়ে যাবে। সাবিহার চোখ জোড়া ভরে উঠল পুনরায়। চোখের পাতায় ভেসে এলো অয়নের মায়াবী মুখমণ্ডল, তার হাসি, রাগ, এমনকি মন খারাপের নানান দৃশ্য। নাক টেনে বিছানা হাতে সেলফোন হাতে নিল। অয়নের কোনো কল আসেনি। এত বড় তাণ্ডব করে মাপ পর্যন্ত চাইল না। তার সম্পূর্ণ পৃথিবী উজাড় করে দিয়ে কোনো ধ্যান জ্ঞান নেই ছেলেটার, কোনো চিন্তা ভাবনা নেই। বৃষ্টি থেমেছে, আধারের আকাশ এখন ঝকঝকে পরিষ্কার। চাঁদের দেখা মিলেছে, মেঘেদের এড়িয়ে জলজল করছে। চাঁদটা ঠিক অয়নের মাথার উপর, যেন তার আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত একটা সিগারেটখানা হুটহাট ঠোঁটে চুয়ে চলেছে সে। তার মুখের সামনে ধোয়ার মেলা, পরনে টি শার্ট এবং প্যান্ট এখনো ভেজা, চুলগুলো লেপ্টে কপালে পড়ে আছে। প্রচণ্ড বিরক্ত ভঙ্গিতে সিগারেটে ফুঁক বসাচ্ছে, উসকুস করে কয়েকবার দেয়ালে লাথি বসিয়েছে। অস্পষ্ট স্বরে গালিগালাজ করছে, ঠিক কাকে করছে অজানা। চোয়াল শক্ত করে সেলফোন ছুঁড়ে মেরেছে ঘন্টাখানেক আগে। সে এই ভাঙা ফোন গিয়ে উঠালো, ভেঙে চুরমার হয়ে গিয়েছে, কাজ করছে না। টাচ স্ক্রিন চুরচুর হয়ে আছে। রেগে মেগে আরেকটা আছাড় বসালো। শব্দ হলো বিকট, তপ্ত শ্বাস ফেললো, চুলগুলো কপাল থেকে উঠালো। লাফিয়ে সাবিহাতে ছাদে চলে এলো। ছাদের দরজা বন্ধ, না হলে আজ অয়ন সোজা সাবিহার রুমে ঢুকে যেত। অস্থির পায়ে ফিরে যেতে নিচ্ছিল, তখনই পায়ের শব্দ শুনতে পেল, পরপর দরজা খোলার শব্দ। অয়ন ঘুরে তাকালো, সাবিহা এসেছে। এখনো শাড়ি পরে আছে, সাজগোজ কিছুটা নষ্ট হয়েছে, তবে কপালে টিপ এখনো একই জায়গায়, চকচক করছে ফর্সা কপালে। চোখ জোড়া ফোলা ফোলা এবং লালচে, কান্নাকাটি করে ভাসিয়েছে যেন। অয়নকে দেখতে রেগে তাকালো, হুড়মুড়িয়ে চলে যাবার জন্য পা বাড়ালো। অয়ন দ্রুততম গতিতে ছুটে গেল, চেপে ধরলো সাবিহার হাত, টেনে আনলো ছাদে। দরজাখানা শব্দ করে লাগালো। দরজার শব্দে সাবিহার পিঠ ঠেকিয়ে তাকে আটকে রাখলো। সাবিহা হাঁসফাঁস করছে, নাক ফুঁসছে তার। প্রচণ্ড রাগে থরথর করে কাঁপছে সে। আজ যা হয়েছে সব অয়নের জন্য, সব দোষ অয়নের। সাবিহা মুচড়ে উঠল, দু হাতের সাহায্যে অয়নকে ঠেলতে চাইল। অয়ন সরল না, ঠায় দাঁড়িয়ে রইল, শক্তপোক্ত গম্ভীর মুখশ্রী নিয়ে তাকিয়ে আছে। এখনই সাবিহাকে চিবিয়ে খেয়ে ফেলবে যেন। সাবিহাও সমান তালে রাগি চোখে তাকিয়ে। অয়ন আচমকায় সাবিহার চোখ ঢেকে ফেললো, মাথায় নিয়ে গেল সাবিহার ঘাড়ে। সেখানে তপ্ত শ্বাস ফেলছে, গরম তার এক একটা নেওয়া শ্বাস প্রশ্বাস। খুব গম্ভীর স্বরে বলল, এভাবে তাকাবে না, বুকে লাগে, আমার রাগ উপে যায়। সাবিহা অয়নের হাত সরাতে চাইলো, পারল না। বিরক্ত সুরে বলল, দেখি সরো। পরপুরুষের সামনে আমার সাজগোজ করে যাবার মানে কে? কই, আমার সামনে তো কখনো এইভাবে আসলে না। আসিনি আর আসবো না। আজকে আমাদের শেষ দেখা। তুমি আমার সাথে আর কোনো কানেকশন রাখবে না, চেষ্টাও করবে না, না হলে চেঁচাবো আমি। ছাড়ো। অয়ন আকাশ থেকে পড়ল। সাবিহা চোখের সামনে থেকে হাত সরালো। সাবিহা দৃঢ় নজরে নিজের ক্ষিপ্ত নজর রাখলো। কি বললে, আবার বলো তো। বারবার বলতে পারবো না, সরে দাঁড়াও। মগের মূল্য পেয়েছো নাকি? আমি আইসক্রিমের সস্তা বাটি নই যে খেয়ে দিয়ে ফেলে দেবে। ফেলে দিলাম। ভালো হচ্ছে না কিন্তু। দেখি সরো। আরেকবার ট্রাই করে দেখো, মতামত চেঞ্জ হয়ে যেতে পারে। কি অয়ন? এত জোরসে চেঁচায় না, আশেপাশে মানুষ উঠে চলে আসবে। সাবিহা দিশেহারা হয়ে অয়নের হাতে কামড় বসালো, শক্ত কামড়। অয়ন সঙ্গে সঙ্গে চোখ বুজে ফেললো, দাঁত খিচিয়ে রাখলো, তবুও হাত ছোটানোর চেষ্টা করলো না। সাবিহাকে কামড়াতে দিল। অয়নের প্রতিক্রিয়া না পেয়ে সাবিহারও বিরক্ত হলো। এক পর্যায়ে হাত থেকে মুখ সরালো। দাঁতের দাগ বসে গেছে স্পষ্ট, রক্ত বেরোবে এমন অবস্থা। অয়নের চোখের কোণা ভিজা। সাবিহার একটু খারাপ লাগলো। পর মুহূর্তে এই দোষ অয়নকেই দিল। ছেড়ে দিলে তো আর কামড় দিত না, জেদ ধরে কামড়াতে দিয়েছে, হাত সরিয়ে নিত। কে না করেছে হাত সরাতে? স্বেচ্ছায় দিয়ে রাখলে কি তার দোষ নাকি? সাবিহা নির্বিকার ভঙ্গিতে বলল। আর কামড় খেতে না চাইলে সরে দাঁড়াও। অয়ন হাত এগিয়ে দিল।
দাও কামড়। সত্যি কামড় দেবো কিন্তু। দাও। সাবিহা মুখ বাড়ালো, অয়ন চোখ বুঝলো, নিজেকে প্রস্তুত করে রাখলো, তবে যেটার জন্য প্রস্তুত রইল সেটা এলো না। নরম তুলতুলে একটা স্পর্শ অনুভব করতে পেল, চমকে চোখ মেলে তাকালো। সাবিহার ঠোঁট জোড়া এখনো ক্ষতস্থান ছুঁয়ে আছে। আরেকবার ঠোঁট ছুঁয়ে মাথা তুলে তাকালো। চাঁদের আলোয় দেখতে পারছে অয়নের ফ্যাকাশে মুখশ্রী, বৃষ্টিতে ভিজেছে নিশ্চয়ই, হাত গরম। অয়নের কপালে হাত ছোঁয়ালো, জ্বর আসবে আসবে ভাব। সাবিহা চিন্তায় পড়ে গেল। বৃষ্টিতে ভিজেছো কেন? অয়ন আরো ঘনিষ্ঠ হলো, মাথা ঠেকিয়ে চোখ বুঝলো, গরম নিঃশ্বাস ফেলছে সে, তার কণ্ঠে স্বর গভীর। আমার তোমাকে চাই, কিন্তু যেভাবেই হোক না কেন তোমার আমার হতে হবে। খুব ভালোবাসি তোমাকে। শাহজাহান বাড়ির নারীদের ঘুম ভাঙে ভোর সকালে, ভোরের আলো যখন ফোটে, তারপর সম্পূর্ণ বাড়িঘরে হাঁটাচলা করবে। অভ্যাসবশত আজও তাই করেছে। বাড়িঘর ঘুরে ফিরে রান্নাঘরের কোণে দাঁড়িয়ে রয়েছে জয়া বেগম, তার বরাবর হয়ে দাঁড়িয়েছেন সুমিতা বেগম। দুজনে কোনা চোখে একে অপরের দিকে চাওয়াচাই করছেন, তবে মুখে কিছু বলছেন না। এমন সময় মুফতি বেগমের প্রবেশ, তার হাতে এক গ্লাস ঠান্ডা পানি নিতে এসেছেন। এভাবে জয়া বেগম এবং সুমিতা বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে শুধালেন। কি হয়েছে? জয়া বেগম মুখটা কাচুমাচু করলেন, ঠিক কী বলবেন বা কিভাবে বলবেন বুঝতে পারলেন না। মাথাটা দুদিকে ঘুরিয়ে ফিরিয়ে রান্নাঘরে ঢুকলেন। সুমিতা বেগমও আর চোখে তাকিয়ে চলে গেলেন। বোকার মতো মুফতি বেগম ফ্রিজের দিকে অগ্রসর হলেন। সাত সকালে কি এমন হলো? ওদিকে সুমিতা বেগম ছটফট করছেন, সবকিছু উলটপালট করে ফেলছেন। দুধে পানি ঢেলে ফেলেছেন, আটা গোলাতে পানি বেশি ব্যবহার করেছেন, পরোটায় আলু বেশি হয়ে গেল, এমন হাবিজাবি সব সমস্যা। অন্যদিকে জয়া বেগমও রুখে দুখে কাজ করছেন, বারংবার ফিরে তাকাচ্ছেন একটা কাঙ্ক্ষিত রুমের দিকে, আরেকবার দৌড়ে ছুটে চেক করছেন মোস্তফা সাহেব উঠেছে নাকি। তড়িঘড়ি করতে গিয়ে হয়রান হয়ে পড়েছেন, কপালে বিন্দু বিন্দু ঘামের চিহ্ন। তপ্ত শ্বাস ফেলছেন ক্ষণে ক্ষণে, দ্বিধাজড়িত পায়ে দুবার রুমের সামনে গিয়ে ফিরে এলেন। পুনরায় রান্নায় ব্যস্ত হবার বৃথা চেষ্টা করছেন। সবিতা বেগম ইনিয়ে বিনিয়ে বললেন। ডাকবো? কি জানি, ভাইজান উঠে যাবেন কিছুক্ষণের মধ্যেই। একটা টোকা মেরে আপনি যান ভাবি। তুই যা সুমিতা, আপনি বড় ভাবি, আপনি যান। আমাকে মানাবে না, তুই ছোট, তুই যাবি। মুফতি বেগম চোখ মুখ কুচকে বললেন। কোথায় যেতে হবে আমাকে বলো, আমি যাব। জলজল করে উঠল জয়া বেগমের চোখ জোড়া। তিনি অরুণ নতুন রুমের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন। টোকা মেরে আয় দু একটা। এতটুকু কাজ তোমরা যেমন করছিলে, অদ্ভুত। মুফতি বেগম এগিয়ে গেলেন, ছটফট হাতে করাঘাত করলেন, উচ্চস্বরে ডাকলেনও। এই ওরু, উঠে পর, সকাল হয়ে হলো তো। পর্দার পেছনে জয়া বেগম আর সুমিতা বেগম দুজন ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছিলেন, তবে এখন ঠোঁটের মুচকি হাসি লুকাতে ব্যস্ত, মহাব্যস্ত। অরুর ঘুম ভেঙেছে সূর্যের কিরণে, ঝলমলে কিরণ সোজা তার পাশে শুয়ে থাকা তন্ময়ের মুখের উপর পড়ছে, উজ্জ্বলতায় ঘেরা তন্ময়ের মুখশ্রী। অরু মন দিয়ে দেখতে লাগলো, একসময় কাত হয়ে উঠে বসলো, সূর্য আড়াল করলো, তন্ময়ের মুখে পড়তে দিল না, হাত বাড়িয়ে চুলগুলো কপাল থেকে সরিয়ে দিল। ভাবুক নজরে শুধু তন্ময়কে দেখতে থাকা অরু হঠাৎ করাঘাতের শব্দে চমকে উঠল। মুফতি বেগম চওড়া কণ্ঠে ভয় পেয়ে গেল। তন্ময়েরও ঘুম কেটে গিয়েছে, সে পিটপিট করে চোখ মেলল, কপালে সূক্ষ্ম ভাঁজ তার। বসে থাকা অরুর পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে পরপর উঠে বসলো। অরু ততক্ষণে দাঁড়িয়ে গিয়েছে, মারাত্মক লজ্জিত সে। এই মুখ বাইরে কিভাবে নিবে? সে তো তন্ময়ের দিকে ভালোভাবেই তাকাতে পারছে না। তন্ময় বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে, দেয়াল ঘড়িতে নজর বুলালো, ঘড়ির কাঁটা 8:18। সে ব্যস্ত পায়ে ওয়াশরুমের দিকে ছুটলো, যেতে নিয়ে বলে গেল। চোরের মতো দাঁড়িয়ে না থেকে উপরে গিয়ে কাপড় চোপড় আর অফিস ব্যাগটা নিয়ে আয়। অরুর লজ্জা কেটে গেল, রেগে মেগে অস্থির হয়ে পড়লো তৎক্ষণাৎ। আপনি চোর? দ্রুত আন। অরু গলার স্বর নামিয়ে আরো কয়েকবার চোর চোর বলল। খুব শব্দহীন ভঙ্গিতে দরজা খুলল, তার মধ্যে জড়তা কাজ করছে, এক প্রকার লজ্জায় মাথা কেটে যাচ্ছে। এতক্ষণে নিশ্চয়ই সবাই জেনে গেছে, হলো তাই। অরু রুম খুলতেই মুফতি বেগমকে দেখতে পেল, দূরে দাঁড়ানো সুমিতা বেগম এবং জয়া বেগমকেও দেখতে পেল। তারা অপলক দৃষ্টিতে তাকে দেখছে। মুফতি বেগম উঠেছিস বলে হেসে চলে গেলেন। জয়া বেগমও নজর সরিয়ে সাইড কাটলেন। রয়ে গেল সুমিতা বেগম। তিনি ধীর পায়ে অরুর সামনে এলেন, মুখমণ্ডল গম্ভীর করে বললেন। এভাবে বেরিয়েছিস কেন? অরু নিজের দিকে তাকালো, বলল। কিভাবে? গোসল সেরে বেরিয়ে হয়ে আয়। আমি তো দুপুরে গোসল করি মা। সুমিতা বেগম মহাবিরক্ত হলেন, কপালে হাত চেপে বিড়বিড় করলেন, মেয়েকে চোখ রাঙিয়ে বললেন। একসাথে থাকলে ফরজ গোসল করতে হয়। তুই? তন্ময় বেরিয়ে এসেছে, সে তাওয়েল পেঁচানো, খুব স্বাভাবিক স্বরে বলল। চাচি, গতকাল খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই আর উপরে যাইনি, এখানে ঘুমিয়ে পড়েছিলাম। এত কিছু ভাবার মতো কিছু হয়নি। সবিতা চোখ পিটপিট করলেন, ও আচ্ছা বলে চলে যাবার জন্য পা বাড়ালেন। অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গিয়েছেন, তিনি তো ভালো চিন্তা ভাবনা নিয়ে এসেছিলেন, কে জানতো যে সে ফার্স্ট সবকিছু ভেবে ফেলেছেন। ওদিকে ওরু বোকার মতো দাঁড়িয়ে, আগামাথা না বুঝতে পেরে শুধালো। কি ভাবার মতো কিছু হয়নি? তন্ময় ধমকের সুরে বলল। তোকে কাপড় চোপড় আনতে বললাম। যাচ্ছিলামই তো, এর মধ্যে।
পক পক পরে, যা দ্রুত। অরু তন্ময়ের আকর্ষণীয় দেহে ভালোভাবে নজর দিতে পারল না, মুখ বেঁকিয়ে তাড়াহুড়ো পায়ে ছুটল উপরে। অবশ্য এক ঝলক দেখেছে, তাতে লজ্জায় তার মরে যায় অবস্থা। অরু ওড়না দুলিয়ে ড্রয়িং রুমে আসলো, সাজগোজ করে পরিপাটি সে। হাঁটার তালে নুপুরের শব্দে রাঙিয়ে উঠছে চারিপাশ। তন্ময় তখন ড্রয়িং রুমে সোফায় বসে অরুকে দেখেই বলে, বিছানার উপর আমার শার্ট প্যান্ট রেখে এসেছি, বিকেলেই লাগবে, ধুয়ে শুকোতে দে। অরুর মাথায় বাজ পড়ল, যেন চমকে তাকিয়ে রইল। নিজের কাপড় চোপড় সে ধুয়ে পড়ে না, আর তন্ময়ের কাপড় চোপড় ধুবে? অরু মন ক্ষীণ করে ফেললো, চোখ জোড়া বড় বড় করে আশেপাশে তাকালো। সকলেই উপস্থিত, অথচ কেউই কিছু বলছে না। অরু নাক ফুলিয়ে রাখলো, নড়ল না এক পা। তন্ময় পুনরায় বলল, যাচ্ছিস না কেন? আপনি বুয়াকে দেন নাই কেন ধুতে? তুই কি যাবি? অরু হাঁসফাঁস করে সিঁড়ির দিকে হাঁটা দিল। তন্ময় আজকাল যথাসম্ভব হুকুম করে অরুকে। এটা সেটা সবকিছু নিয়েই তার হুকুম আদেশ লেগেই থাকে। যেমন সেদিন অফিস থেকে এসে অরুর হাতে একটা ফাইল ধরিয়ে দিল, হুকুম করলো গুছিয়ে রাখতে। তোতা পাখির মতো অরু বলেছিল, নিজের জিনিস নিজে কেন রাখছেন না? তন্ময় ভোতা চোখে তাকিয়ে অরুকে ভয় পাইয়ে দৌড় দিল। আজ সন্ধ্যায় সেই ফাইল তন্ময় আনতে বলেছে। অরু কই যেন রেখেছে মনে নেই। সেই ফাইল খুঁজতে খুঁজতে ঘন্টা লেগে গেল। 7:30 তন্ময় রুমে গেল ফাইল হাতে। তন্ময় তখন মহাব্যস্ত, এই ল্যাপটপ ঘাটছে, নাহলে একের পর এক ফাইল। অরু শব্দহীন ভঙ্গিতে ফাইল রাখলো পাশে। তন্ময় ল্যাপটপে নজর রেখেই বলল, ধুয়েছিলি? অরু ওড়নার কোনা মুঠো করে ধরে, হাত পা রীতিমতো কাঁপছে তার। মূলত তন্ময়ের প্রশ্নেই এই অবস্থা। তার কাপড় চোপড় সে ধুয়েছে। এর পূর্বে তন্ময়ের প্যান্টের পকেটে সে লাল রঙের একটা ছোট বক্স পেয়েছে। সেটার ভিতর চকচকে আংটি দেখেছে, একদম তার আঙ্গুলের মাপের। অরু আংটিখানা পড়েছে। তন্ময় কি তার জন্য কিনেছে? অরু বিষয়টা সকাল থেকে বলতে যেও পারছে না। এখন যখন তন্ময় যেচে জিজ্ঞাসা করেছে, সে লজ্জার সম্মুখীন হয়ে পড়ল। অস্পষ্ট স্বরে বলল, হুম আংটি পেয়েছিস? হুম আঙ্গুলে ফিট হয়েছে? হুম কই দেখি। আমি পড়িনি। সঙ্গে আছে? হুম এদিকে আয়। অরু ছাই দাঁড়িয়ে এগিয়ে গেল না কথা মতো। তন্ময় উঠে দাঁড়ালো, নিজে এগিয়ে আসলো। অরু আংটির বক্স অন্যায় বেঁধে রেখেছিল, সেখান থেকে ছোটালো বক্স। তন্ময় হাতে নিল, ছটফট হাতে আংটি বের করে অরুর আঙ্গুলে পরিয়ে দিল, ঠিক এঙ্গেজমেন্ট আঙ্গুলে। অরু লক্ষ্য করলো তন্ময়ের হাত, তার আঙ্গুলেও আংটি। অরু আগে কখনো তন্ময়কে আংটি পরতে দেখেনি, এই প্রথম, তাও হুবহু একই ধরনের আংটি। অরুর ঠোঁট জোরে মিষ্টি হাসি ফুটে উঠতে চাইছে, সে খুব প্রচেষ্টায় হাসি লুকালো। তন্ময় আবার ব্যস্ত পায়ে চলে গেল, কাজে ভীষণ ব্যস্ত সে। অরু লাজুক নয়নে তাকিয়ে রইল, হাতটা সামনে দেখছে। সে কি সুন্দর মানিয়েছে আংটিখানা। অরু সঙ্গে সঙ্গে গেল না, চেয়ার পেতে বসলো। মন দিয়ে তন্ময়কে দেখতে লাগলো খুঁটিয়ে খুঁটিয়ে। তার ইচ্ছে করলো জিজ্ঞাসা করতে। তন্ময় হুট করে ফাইল বন্ধ করে ফেললো, কপালে আঙ্গুল চেপে ধরলো। মাথা ব্যথা করছে খুব, কপাল সহ চোখ জোড়া কুঁচকে রাখলো। অরু ব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো, কিছুটা গিয়ে প্রশ্ন করলো, খুব মাথা ব্যথা করছে, কফি করে আনবো? তন্ময় পুনরায় এই দানব আদেশে শুধু বলল, মাথাটা টিপে দে। এই ইচ্ছে মনে তখন পোষণ করলো, আপাতত করতে দ্বিধাবোধ এবং লজ্জাবোধ ঘিরে ধরেছে অরুকে। তবে পরক্ষণে তন্ময়ের অতিরিক্ত কুচকানো কপাল দেখে দ্রুত পায়ে এগুলো খুঁজে আনলো মুভ ক্রিম। তন্ময় মাথায় এলিয়ে চেয়ারে বসে। অরু পেছনে গিয়ে দাঁড়ালো, আঙ্গুলে ক্রিম নিয়ে তন্ময়ের কপাল স্পর্শ করলো। নরম তুলতুলে হাত তার, এক একটা স্পর্শ যেন স্বর্গে নিয়ে যাচ্ছে তন্ময়কে। সে গম্ভীর স্বরে ছোট করে গোঙালো। অরুর হাত থেমে গেল। তন্ময় চোখ বন্ধ অবস্থায় বলল, থামিস না। মোস্তফা সাহেবের কানে এসে পৌঁছেছে লতা বেগম সাবিহাকে নিয়ে অসন্তুষ্ট। বিয়েটা তিনি মেনে নিতে চাচ্ছেন না। সাবিহার বয়স বেশি, বিন্দুমাত্র মানানসইনি দুজনের মধ্যে, এমন আঁকে পুষে রেখেছেন মনে। সঙ্গে বলা বলি আলোচনা করেছেন কিছু কটু কথা, যেসব আলোচনা ছড়িয়ে পড়েছে মহল্লায়। মোস্তফা সাহেব মেয়ের জন্য হলেও রাজি হবেন বলে ভেবে রেখেছিলেন, তবে এখন আর তা সম্ভব নয়। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এই সম্পর্ক মেনে নেবেন না, কিছুতেই না। মেয়েকে এমন কোনো পরিবারের কাছে তুলে দেবেন না যারা তার মেয়ের কদর করতে জানে না। সাবিহাকে পরদিনই ড্রয়িং রুমে ডাকা হলো। বাড়ির সকলের সামনে মোস্তফা সাহেব বলেছেন অয়নের সঙ্গে যোগাযোগ রাখতে না, কোনো প্রকার কথাবার্তা দেখা সাক্ষাৎ করা যাবে না, অয়নকে ভুলে যেতে হবে। আশ্চর্যজনকভাবে সাবিহা মাথা পেতে মেনে নিয়েছে বাবার আদেশ, তাও খুবই স্বাভাবিকভাবে, কোনো হেলদোল দেখায়নি। বরং সেদিনই রুমে ঢুকে সেলফোন থেকে সিম বের করে ভেঙে ফেলেছে। কাজ থেকেও লিভ নিয়েছে স্বেচ্ছায়। এক প্রকাশে ঘরবন্দি করে নিল নিজেকে। বাবার সব কথা মুখ বুজে মেনে নেবার কারণ রয়েছে সাবিহার কাছে। সেও জানতে পেরেছে লতা বেগমের নারাজি। তার বলা এক একটা কথা কানে এসেছে সাবিহার। চারিপাশে আলোচনা এখন শুধু সাবিহা। সবার ধারণা এখানকার অপ্রয়োজনীয় ব্যক্তি সাবিহা। অয়ন ছোট, কতটুকু বা বুঝে সে। সাবিহা তো বড়, ঠিক সময়ে বিয়ে শাদী হয়ে গেলে তার একটা বাচ্চা থাকতে, এমন হাজারো আলোচনার কথা শুনেছে সাবিহা।
তৎক্ষণাৎ হৃদয় তার কেমন মরে গেল। বাবার যুক্তির সাথে মিল পেল, যোগাযোগ করার সকল রাস্তা বন্ধ করে দিল নিজ হাতে। কিন্তু হৃদয়, এই ব্যাকুল হৃদয় যে মানতে নারাজ, বিচলিত হয়ে ছটফট করে চলেছে প্রতি মুহূর্তে। একদণ্ড শান্তি পাচ্ছে না, তোলপাড় করে তুলছে বুকের ভেতর। দম বন্ধ হয়ে আসছে যন্ত্রণায়, গলা দিয়ে পানি পর্যন্ত গিলতে পারছে না। চারিপাশের আনন্দ পাচ্ছে না কিছুতেই। রঙিন পৃথিবী আধারে তলিয়ে গেল, অন্ধকারে রূপান্তরিত হলো প্রত্যেকটা কোণা। সাবিহার পরিবর্তনগুলো পরিবারের চোখে নিউজ পেপারে হেডলাইনের মতো ছেয়ে গেল। বুধবার বিকেলে জ্ঞান হারিয়ে ফেলল সাবিহা। অজ্ঞান সাবিহাকে প্রথমে দেখতে পেয়েছে অরু। সেই চিৎকার চেঁচামেচি করে সবাইকে জড়ো করেছে, ডাক্তার ডাকা হলো। দুর্বল হয়ে পড়েছে সাবিহার শরীর, মানসিক ক্লান্তিতে ভুগছে সে, ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে ক্রমাগত। তার অবস্থা ভালো নয়। ডাক্তারের এক একটি কথা ধারালো তীরের ন্যায় মোস্তফা সাহেবের বুকে বিচ্ছে। তিনি মাসখানেক ধরে মেয়ের পরিবর্তন লক্ষ্য করছেন। স্ত্রীও তাকে বারংবার বলেছে, মোস্তফা সাহেব অগ্রাহ্য করেছিলেন। সময়ের সাথে পরিবর্তন হয়ে যাবে তার মেয়ে, অনিমেষ ভঙ্গিতে বলেছিলেন। তবে আজ যা হলো সেটা মেনে নিতে পারছেন না। চোখের সামনে মেয়ের এমন করুণ অবস্থা সহ্য করা যাচ্ছে না। কি করবেন, কোথায় যাবেন বুঝতে পারছেন না। জাবেদা বেগম রুম ট্রান্সফার করলেন। আজ থেকে তিনি মেয়ের সঙ্গে থাকবেন, যতটুকু সম্ভব মুখের উপর রাখবেন মেয়েকে, কথা বলতেই থাকবেন মেয়ের সঙ্গে। তারপর দেখবেন কিভাবে মেয়েটা ডিপ্রেশনে থাকে। এসব ডিপ্রেশন সব দূর করে দিবেন। আধার রাত, ঘড়ির কাঁটা 9টায় ঘুরছে। এমন সময় শাহজাহান বাড়ির সদর দরজায় হাঙ্গামা শুরু হয়েছে। চেঁচামেচি, তুমুল শব্দ, বিকট শব্দের কারণে সকলে বেরিয়ে আসতে বাধ্য হলেন। এমনকি সাবিহাও, সে নিচে নামেনি। দোতলার বারান্দায় এসে দাঁড়ালো। সদর দরজায় অয়ন দাঁড়িয়ে, খুব অগোছালো অবস্থা তার, ক্ষিপ্ত মুখশ্রী। শরীরে সর্বত্র শক্তি ব্যবহার করে কেচি গেটে আঘাত করে চলেছে, মুখ দিয়ে উচ্চস্বরে চেঁচিয়ে ডাকছে। সাবিহা, প্রতিবেশীদের উপস্থিতি ঘটেছে, চারিপাশে মানুষ জড়ো হয়েছে। মোস্তফা সাহেব ক্রুদ্ধ হয়ে আছেন, বেসামাল গতিতে ছুটে এসেছেন। অয়ন চেঁচালো, আমার সাবিহা কোথায়? কি করছেন ওর সাথে? মোস্তফা সাহেব চোয়াল শক্ত করে ফেললেন। ওহি সাহেব ক্ষিপ্ত গলায় শাসালেন, সেরা যারা বিদায় চুপ আছি, না হলে এতক্ষণে হাজতে থাকতে। ওহি সাহেব রেখে গেলেন, ক্রুদ্ধ নয়নে তাকিয়ে রইলেন। তেজে ছটফট করছেন। সেই মুহূর্তে তন্ময় বেরিয়ে আসলো, তার সঙ্গে আকাশও রয়েছে। তন্ময় বাসার কাপড় চাপড় পরে কিছুক্ষণ আগে অফিস থেকে এসেছে। খুব শান্ত ভঙ্গিতে মোস্তফা সাহেবের পাশে দাঁড়ালো। আকাশ সদর দরজা খুলে দিল, উচ্চস্বরে চেঁচিয়ে প্রতিবেশীদের উদ্দেশ্যে বলল, ট্রেলার বিনামূল্য দেখতে দিলাম, বাকিটা মুভি চলবে। সেই মুভি দেখতে হলে টিকিট কাটতে হবে, না কাটলে সকলে নিজ নিজ গর্তে চলে যাবে। হুড়মুড়িয়ে সকলকে হাতের ইশারায় সরিয়ে দিল। লাজ লজ্জা ভুলে অনেকেই তবু ঠায় দাঁড়িয়ে, যেন মুভি তারা দেখবে। অয়ন হন্তদন্ত ভঙ্গিতে বাড়ির ভেতর ঢুকতে চাইল। উচ্চস্বরে আবারও সাবিহা বলে ডেকে উঠল। তন্ময় তার চাচ্চুকে সরিয়ে অয়নের সামনে দাঁড়ালো। দুজন লম্বায় উঁচু নিচু, হাইটে অয়ন সামান্য শর্ট। প্রাপ্তবয়স্ক হলে হয়তো অতটুকু ঘুচিয়ে নিবে। অয়নের কাঁধে হাত রাখলো তন্ময়, সেখানে প্রবল শক্তিতে দুটো থাপ্পড় বসালো, যেমন কাঁধের ময়লা ছাড়ছে। কণ্ঠে কাঠিন্যতা নিয়ে বলল, সপরিবার মানিয়ে সকলের প্রশ্নের সহি জবাব দিয়ে প্রাপ্ত মর্যাদা সহ বিয়ের প্রস্তাব নিয়ে এই বাড়ির দরজায় পা রাখবে। কেমন? বাসায় যাবে তুমি। অয়নের ছটফট পাজোড়া থমকে গেল। শ্বাস প্রশ্বাসের বেসামাল অবস্থা। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে এবং নিচ্ছে, দ্রুততম গতিতে উঠানামা করছে বুক। হাঁসফাঁস করছে সে। দৃঢ় দৃষ্টিতে চাইল তন্ময়ের চোখে। লালিত চোখ জোড়ার অবস্থা। মনির চারিপাশে লালচে দাগ ফুটে আছে, কণ্ঠে স্বর নিচু স্তর এবং অনিমেষ। সাবিহা কেমন আছে? তন্ময় নির্দ্বিধায় বলে দিল, কি মনে হয় তোমার কেমন থাকতে পারে? একদম ভালো না। ভালো থাকার ব্যবস্থা করো তাহলে। অয়ন মাথা দোলালো, নিষ্প্রাণ চোখে ভেতরে তাকালো, পরপর উপরে নজর রাখলো। ততক্ষণে সাবিহা মুখ চেপে সরে গিয়েছে, ফুপিয়ে কাঁধ চাপা সরে কেঁদে উঠছে। বুক ভাঙা যন্ত্রণায় শব্দ করে কাঁদতে লাগলো এক সময়। চোখে তৃষ্ণা মেটাতে যাকে দেখতে হতো তাকে না দেখে অসহায় মুখশ্রী নিয়ে অয়ন ঘুরে হাঁটা ধরল, ধীর পায়ে বেরিয়ে গেল। মোস্তফা সাহেব এবার ছেলের দিকে দৃষ্টিপাত করলেন, চোখ রাঙালেন, অবিশ্বাস্য সুরে বললেন, তুমি এত কিছু পরেও চাচ্ছ সাবিহাকে এই পরিবারে দিতে? অয়ন খুব ভালো বাবা, সাবিহাকে সুখে রাখবে। ছেলের নরম সুর শুনে মোস্তফা সাহেব তপ্ত শ্বাস ফেললেন। ছেলের পানি কিছুক্ষণ তাকিয়ে থেকে ভেতরে চলে গেলেন। সবসময় তিনি আর তার ছেলে আগুন এবং পানির ন্যায়, খুব কম সময়ে তাদের মতের মিল ঘটে, তাও অফিসের সমস্যাগুলোতে। এভাবে দৈনন্দিন জীবনে দুজন টম অ্যান্ড জেরির মতোই লেগে থাকে। কিছু না কিছু কারণে তাদের দ্বন্দ্ব ঘটে। তার প্রথম সন্তান বলে কথা। খুব অল্প বয়সে বাবা হয়েছিলেন, তাই ছেলে প্রাপ্তবয়স্ক হতে এক অদেখা বন্ধুতে পরিণত হয়েছে বলা যায়। মোস্তফা সাহেব প্রায়শই বিক্ষিপ্ত অনুভূতি শেয়ার করেন, সমস্যা চিন্তাভাবনা খোলাখুলি বলেন, পরামর্শ করেন বৃদ্ধদের মতো। ছেলে নিজেও তাকে সবকিছুই বলে করে, কোনো কিছুই গোপন নয়। ছোট থেকে এমন ছেলেটা। মোস্তফা সাহেব অফিস থেকে ফিরতে ছোট্ট তন্ময় দৌড়ে আসতো, বসে বসে সকল ঘটে যাওয়া ঘটনাগুলো খুলে বলতো। এত সব ছেলেটা নিজের মাকেও বলতো না। মোস্তফা সাহেবের মনে আছে একটা বিশেষ ঘটনা।
তন্ময় তখন ক্লাস 10। তার সমবয়সী মেয়েটাকে প্রপোজ করে, ফুল দেয়, লেটার লেখে, ডায়েরি গিফট করে মোস্তফা সাহেবকে। সেগুলো ছেলেটা দিয়ে বলেছিল। এই বেয়াদব মেয়েটার বাবাকে গিয়ে নালিশ দিবে। পরন্ত বিকেল, স্নিগ্ধ পরিবেশ। অরু সেজেগুজে গাড়িতে উঠে বসেছে তন্ময়ের সাথে। এসে ধানমন্ডি যাবে সুপরিচিত হাজি বলা মিষ্টান্ন হোটেলের উদ্দেশ্যে। খুব ভালো মিষ্টি পাওয়া যায় সেখানে, এমনকি সুস্বাদু রসমালাই। মূলত তার রসমালাই আনতে যাচ্ছে, পছন্দ হলে মিষ্টিও আনা হবে। গাড়ি স্টার্ট করেছে তন্ময়। অরু গুনগুন করে কাজ নামিয়ে দিল। তন্ময়ের দেখা দেখি সানগ্লাস পরলো, পরপর খুলে রেখে পরিবেশ উপভোগ করে মনোযোগী হলো। এমন সময় তন্ময়ের ফোন বেজে উঠল। সেলফোন অরুর সামনেই, স্টিয়ারিং এর পাশে। তন্ময় বলল, দেখ কে। অরু ফোন হাতে নিল। স্ক্রিনে মাহিন লেখা। অরু দেখে বলল, মাহিন ভাইয়া। ধর, লাউড স্পিকার দে। অরু সময় নিয়ে ধরল। তার এখনো মাহিনের কথাগুলো মনে আছে। কী সব বলেছিল সে স্পষ্ট শুনেছে। অবশ্য তাতে অরু রেগে নেই, বরং লজ্জায় মরে যাচ্ছিল প্রায়। মাহিনের গলার স্বর স্বতঃস্ফূর্ত। আম্মা, তন্ময় নিঃশব্দে হাসলো, জবাবে বলল, লালে লাল হয়ে আছো না? বন্ধু বান্ধব চেনো না, একবারেই যদি না আসিস আর তোর সাথে কোনো সম্পর্ক থাকবে না, কইয়া দিলাম। কই যাচ্ছিস এবার? যাচ্ছে নারায়ণগঞ্জ মামা। সব কিছু সেট। রিহানের বাবা লঞ্চ দিবে, সবাই মিলে ধমিসে জমা। প্লিজ চল, এবার মজা হবে। ইয়াহু। ব্যাচে সবাই আছে? হ, সবাই চল। এই চল না, ওরকে সঙ্গে নিবি কিন্তু। অরুর চোখ জোড়া বোয়াল মাছের মতো বড় হয়ে আছে। তন্ময় তখনও পাকাপোক্ত স্বীকারোক্তি দেয়নি। ইনিয়ে বিনিয়ে কল কেটেছে, কিন্তু অরুর মনেই রয়ে গেল বিষয়টি। খোঁজখোঁজ করছে ভেতরে। নারায়ণগঞ্জ এর সাথে লঞ্চ। অরু হাওয়ায় দুলতে লাগলো। যেতে পারলে মন্দ হতো না। তন্ময়ের বন্ধু বান্ধব ধানমন্ডির আশেপাশে আছে। আজ শুক্রবার, ছুটির দিন, সবাই কাজ থেকে মুক্ত। সেই সুবাদে সকলে মিলে এক রেস্তোরাঁয় আড্ডা জমিয়েছে। আড্ডার মূল বিষয় হচ্ছে নারায়ণগঞ্জ কিভাবে যাবে, কই যাবে, কি খাবে, কি সব করবে, তার একটা তালিকা তৈরি করছে। তন্ময়কে এখানে আসতে বলল মাহিন। ছেলেটার মন তল্লাশি করবে আজ সে। মুখোমুখি জিজ্ঞাসা করবে নারায়ণগঞ্জ যেতে চায় নাকি। কোনো মতে যদি চোখ মুখ পড়ে বুঝতে পারে যে তন্ময় যেতে চায়, তাহলে সে আসমান জমিন এক করে ফেলবে। তবুও তন্ময়ের প্রেয়সী সহ তন্ময়কে নিয়ে ছাড়বে এই ট্রিপে। রিহান নাক মুখ কুচকে মাহিনের ভাবনায় বিভোর মুখশ্রী পর্যবেক্ষণ করছে। দু আঙ্গুলের সাহায্যে চুটকি বাজালো চোখের সামনে। ভরাট কণ্ঠে ডাকলো, এই যে বিশিষ্ট ব্যবসায়ী ছোট মাহিন মজুমদার দাদু, তন্ময় চাচা কি আসছে? মাহিন হতাশ গলায় বলল, বিশেষ ডিজাইন সর্বোচ্চ ছোট রিহান শিকদার কাকাকে জানাচ্ছি। তন্ময় প্রায় চলে এসেছে, সঙ্গে তার প্রাণপ্রিয় প্রিয়সীও আছে। তাই সবাই দয়া করিয়া মুখে লাগাম মারিবেন। লাগাম ছাড়া কখন হলাম? আশ্চর্য, আমার মতো ভদ্র মুখের অধিকারী দ্বিতীয় কেউ নেই। এই যে তুই সেন্টিমা একদমই নেই, রোগে ভুগিস। কই, আমি তো বলতে যাই না। সৈয়দ মাহিনের পাশে। সে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা দুলালো। মাহিন তাকে ইশারা করে বলল, ও কি আমার বিছানায় এসেছিল? মানে ড্রাঙ্ক অবস্থায়? মেয়ে মানুষ মনে করে ওর সাথেই কিছু করেছিলাম নাকি? না হলে জানলো কিভাবে আমার সিস্ট মিয়া নেই? ভাবার বিষয়। সুহানি উচ্চস্বরে হেসে উঠল। হাসতে হাসতে সে রিহানের বাহুতে পড়ে গেল। চোখের কোণ ভিজে উঠেছে। থেমে নেই বাকিরাও। রিহান বিরক্ত হলো, নাক মুখ কুচকে ফেললো। ইয়াক শালা, তুই ডাক্তার দেখা। ঠিকানা অনুযায়ী রেস্তোরাঁয় মাত্রই পৌঁছেছে গাড়ি। রসমালাই এবং মিষ্টান্ন জাতীয় খাবারগুলো কিনে তবেই এসেছে। সেগুলো গাড়িতে রেখেই বেরোলো তন্ময়। অরু ওড়না ফেসেছে, সিট বেল্টে খেয়াল করেনি। বেরোতে গিয়ে টান খেলো। ফ্যাচ ফ্যাচ শব্দে ছিঁড়ে গেল অনেকখানি। বোকার মতো ছেঁড়া ওড়নায় নজর বুলালো। ইস, কতখানি ছিঁড়েছে। ভাগ্যিস কোণঠাসা হয়ে ছিঁড়েছে, না হলে তো বোঝা যেত। ওড়না ধরে বেরোতে নিয়ে উঁচু জুতার কারণে পা বেঁকিয়ে ফেললো। পড়তে নিয়ে গাড়ির দরজা ধরে নিজেকে সামলালো। পায়ের কোনা ছুলেছে কিছুটাও। তন্ময় সামনেই দাঁড়িয়ে সে সাবলীল ভঙ্গিতে অগোছালো অরুকে দেখছে। এদিকে অরু কিছুটা বিরক্ত হলো বটে। নাক মুখ কুচকে বেরোলো, ওড়না পরিপাটি করলো। তন্ময়ের দু ভুরুর মাঝে ভাঁজ পড়েছে। সে প্রশ্ন করলো, তোর থেকে তোর জুতো বড়, দেখি জুতো খোল। এসব জুতো আর পরবি না, আমি যেন না দেখি। আতঙ্কে হাঁসফাঁস করে উঠল অরু। মাথা দুপাশে দুলিয়ে তন্ময়ের অগোচরে হেঁটে সামনে অগ্রসর হলো। যার জন্য চুরি করে সে বলে চোর। এই যে এত উঁচু জুতো তো তন্ময়ের জন্যই পড়ে। মানানসই একটা ব্যাপার আছে না? লম্বা তন্ময়ের সামনে উঁচু জুতো না পড়লে একটুখানি দেখায় অরুকে।
বলা যায় দেখাই যায় না, এরই জন্য তো পরে সে। অরুর বিভ্রান্ত চিন্তাভাবনা তন্ময় বুঝবে কিভাবে। সে অরুর কাঠ চেপে ধরেছে, দুজন একসাথে এগোচ্ছে। ভেতরে প্রবেশ করতে সম্মুখীন হলো সকলের। হইচই পড়ে গেল মুহূর্তে। এটা সেটা নিয়ে কথাবার্তা শুরু হয়েছে তৎক্ষণাৎ। রিহান কথায় হেরে গিয়েছিল খানিক, তবে সে পুনরায় শুরু হলো। এবার আর মাহিনের পিছু লাগেনি, তন্ময় আর সৈয়দের পিছু লেগেছে। হাস্যোজ্জ্বল পরিস্থিতি। অরুকে সুহানি এবং আশার মধ্যে বসিয়েছে তন্ময়। তারপর সে বসেছে মাহিনের পাশে, সাথে ইব্রাহিম আছে, রিহানও পাশাপাশি। তাদের মধ্যে আলাদা আলোচনা। মাহিন কফিতে চুমুক বসিয়ে খুব স্বাভাবিক স্বরে শুধালো। কি সমস্যা? যেতে কেন চাচ্ছিস না? তন্ময় নিশ্চুপ রইল, দৃষ্টি কিছুটা দূরে বসা অরুর পানে। কিছু একটা বলছে অরুকে, তাতে লজ্জায় চোখ মুখ নুইয়ে রেখেছে অরু। তন্ময় বেশ কিছুক্ষণ দেখলো, চোখ সেখানে রেখেই বলল, আজকাল আমি আর নিজের উপর কনফিডেন্ট নই। বিয়েটা তো হয়েছে, এখন কনফিডেন্ট না থাকলেও চলবে। তন্ময় চাচার যন্ত্রপাতি তাহলে ঠিকঠাক আছে? তন্ময় হাসলো, স্মিত হাসি তার। বাবা মানবে না, পারিবারিকভাবে বিয়েটা হলে তারপর না হয়। এত কিছু বুঝি না, আমার বন্ধু যেতে চায়, এটাই ইম্পর্টেন্ট। আর তুই যাবি, আর সাথে তোর লেনজাও যাবে। লেনজাও। রিহান মুখ ভোতা করলো। তোর বাপের এত মাথা ব্যথা কেলা? আমার বাবার কাছে সবকিছুর ঊর্ধ্বে পরিবার। খুব যত্নে আগলে রেখেছেন। কোনো কারণে পরিবার ভেঙে যাবে সেটা সে স্বপ্নেও ভাবতে পারে না। তাই এসব চিন্তা তার। আমাদের বিয়েটা ভবিষ্যতে হয়তো সমস্যা দাঁড় করাতে পারে, এটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। অরু যেহেতু ছোট, তাই বাবার চিন্তা বেশি। তার মনে হয় আমাদের মতামত মিলবে না বা বিয়েটা টিকবে না, আর যদি তেমন হয় পরিবার ভেঙে যাবে। মাহিন বিরক্ত হলো। তোর বাপের এসব চিন্তা ভাবনা নদীতে ডুবে আছে। অযথা চিন্তা, যত সব। সে কি জানে না তুই কে? তুই তো ভেজা বেড়াল, মাছ সামনে রেখে ছুঁয়েও দেখোস না। লাগলে কাছে মরে পড়ে থাকবি। কতটা ভালোবাসোস তা তো আমরা জানি, নিজের চোখে দেখছি। এসব সমস্যা কোনো কালেই হবে না। আমার কথা মিলিয়ে রাখ। আর ওরও এখন যথেষ্ট প্রাপ্তবয়স্ক। এমন তো নয় ও তোকে পছন্দ করে না, খুব পছন্দ করে। এই যে আমি খেয়াল করলাম মিনিটের শতবার তাকিয়েছে তোকে, তো দেখছে ঘুরে ফিরে। গম্ভীর মুখে তন্ময় শব্দ করে হাসলো, নীরব হাসি, স্বচ্ছ প্রাণবন্ত। মাহিন বলল, দোস্ত, আমার কাছে ছোট আছে, তুই শুধু ওয়েট কর। আমরা এবার সবাই মিলে যাব। রবিবার সন্ধ্যা 7টা। মুস্তফা সাহেব লিভিং রুমে বসে আছেন, নিউজ দেখছেন, সঙ্গে চা খাচ্ছেন। সাথে ওহি সাহেব, আনোয়ার সাহেবও রয়েছেন। এমত অবস্থায় বিনা আমন্ত্রণে হাজির তন্ময় বন্ধু বান্ধব, একসাথে 6 জন। ছেলে মেয়ে মিলিয়ে এসেছে, হাতে নানান সরঞ্জাম, হাত ভর্তি খাবার এনেছে, সেগুলো উঠিয়ে দিয়েছে সামনে দাঁড়ানো জাবেদা বেগমের হাতে। সে সময় তন্ময় বাসায় নেই, অফিসে। সে হন্তদন্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালেন মোস্তফা সাহেব। ছেলের বন্ধুদের সে ভালোভাবে চেনে, প্রায়শই কাজে অকাজে দেখা হয়েছে সকলের সাথে। হঠাৎ তাদের আগমনে ভরকে গেলেন কিছুটা, বসতে বললেন। মাহিন হাস্যোজ্জ্বল গলায় সালাম জানিয়েছে। চামড়া পাতলা রিহান ততক্ষণে ওহি এবং আনোয়ার সাহেবের মধ্যে চেপে বসেছে। গপ্প বাজছে, এটা সেটা বলে আলোচনা শুরু করেছে। শান্ত বাড়িটা অশান্ত হয়ে উঠল মুহূর্তে। চেঁচামেচি শব্দে বেরিয়ে এসেছে দীপ্ত, রুবি, সাবিহা এবং অরু। জাবেদা বেগম অরু এবং রুবিকে কাজে লাগিয়ে দিয়েছে। ঝটপট খানাপিনা তৈরি করতে হবে, এভাবে শুকনো খাবার অলরেডি ট্রে করে নিয়ে এসেছেন। সবাই আলোচনা করে এসেছে আজ মূলত ট্রিপের কথা মাহিনকে বলবে। লজিক কথাবার্তায় সে এক্সপার্ট, বাকিগুলো ধাপ্পা বাজাক একটা। তাই সময় পেয়ে মাহিন বলল, চাচা, পারমিশন নিতে এসেছি আপনার। মোস্তফা সাহেব হাসলেন। কিসের জন্য? তোমাদের আবার পরেই পারমিশন লাগবে কিসে? নারায়ণগঞ্জ যাচ্ছে, বন্ধু বান্ধব সকলে মিলে। তা তো বেশ, সাহায্য লাগলে বলো, নির্দ্বিধায়। চাচা, সব কিছু সেট, আগামী বৃহস্পতিবার রাতেই বেরোবো। লঞ্চে করে যাব। লঞ্চ রেহানের বাবা দিচ্ছে, আর নারায়ণগঞ্জ আমার নানা বাড়ি। তো খানা পিনা থাকা নিয়ে কোনো চিন্তা নেই। 3 দিনের ট্রিপ। আমরা চাচ্ছিলাম আপনারা সকলে যদি সামিল হন, খুশি হব। মোস্তফা সাহেব উৎসুকভাবে বললেন, বাচ্চাদের ট্রিপ, সেখানে আমরা মুরব্বি যেয়ে কি করব? না বাবা, সম্ভব নয়, এভাবে কাজের চাপ আছে। তাহলে বাচ্চাদের পাঠিয়ে দিন, মিলেমিশে যাই। আপনজন থাকলে ট্রিপ মজার হবে। পাঠানোর কি আছে? তন্ময় যেতে চাইলে যাবে। তন্ময় তো যাবে, সাথে সাবিহা, রুবি আর অরুও যদি যায়।
মোস্তফা সাহেব থমকে গেলেন, কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। কিছু বলবেন পূর্বে মাহিন পুনরায় বলল, আর সাভিয়ার জন্য এই ট্রিপ খুব ভালো হবে। মন মেতে সতেজ হবে, ডিপ্রেশন কেটে যাবে অনেকাংশে। এর সময় ঘোরাফেরা খুব কাজে দেয়। আনোয়ার সাহেব সহমত হলেন। ওহি সাহেবও ভাবুকভাবে মোস্তফা সাহেবের দিকে তাকালো। মোস্তফা সাহেবেরও মাহিনের কথাগুলো ভালো লাগলো। সাবিয়ার জন্য ঘোরাফেরা এখন খুব দরকার। মাইন্ড ফ্রেশ হবে, হয়তো আয়নকে ভুলেও যাবে, মায়া কাটবে। কিন্তু ওরু মোস্তফা সাহেব দুটানায় পড়লেন। ওহি সাহেব বলল, রুবির সামনে পরীক্ষা, ও যেতে পারবে না, তবে তন্ময় তো যাচ্ছে। সাবিয়াকে দেখে রাখতে সঙ্গে আরও যাক, তিনজন মিলে ঘুরে ফিরে আসবে। খুব সাবধানে সিচুয়েশন হাতের মুঠোয় নিয়ে নিল মাহিন। রিহানও এদিকে সুরক্ষার বাণী শোনাতে ব্যস্ত। মেয়েগুলো দিব্যি ভাব জমিয়েছে জাবেদা বেগম, মুফতি বেগম এবং সুমিতা বেগমের সাথে। সাবিহা ফাঁকে দু এক কথা বলেছে। অবশেষে মোস্তফা সাহেব রাজি হলেন, বললেন, যেতে চাইলে যাক, করে আসুক। ব্যাস। ওরু রান্নাঘরে দাঁড়িয়ে লাফিয়ে উঠলো, জড়িয়ে ধরলো সাবিহাকে, জাপড়ে ধরে নিঃশব্দে চেঁচাচ্ছে। লাফালাফি থামাতে সাবিহা দুহাতে ওরুকে ধরে রেখেছে। মেয়েটা ব্যথা না পেয়ে বসে। অরুর কান্নার শব্দ ভেসে আসতে ধীরে ধীরে স্বর বেড়ে চলেছে। একসময় উচ্চস্বরে কেঁদে উঠল। তার কান্নার শব্দে উতলা হয়ে সবাই বেরিয়ে এসেছে। আনোয়ার সাহেব ছুটছেন জুতো ছাড়া। অরু তখন ফ্লোরে বসে সমানে কাঁদছে, চোখ ফুলে কলা গাছ। তার সামনে তন্ময় দাঁড়িয়ে গম্ভীর মুখে হাতে কেচি। পায়ের সামনে নানান জাতের উঁচু জুতোর সমাহার। সবগুলো জুতো আপাতত ছেঁড়া, এগুলো কেটে ফেলেছে তন্ময়। প্যাচ প্যাচ শব্দে সবগুলো কেটেছে। সেই জুতো জাপটে ধরে কাঁদছে অরু। মোস্তফা সাহেব প্রশ্ন করলেন। কি হয়েছে? আনোয়ার সাহেবও চিন্তিত স্বরে শুধালেন। হয়েছে কি? অরু রেগে মেগে উঠে দাঁড়ালো, অস্থির গলায় বিচার দিল। আমার সব জুতো কেটে ফেলেছে। আমার জুতা। অরুর এমন করুণ কান্নায় মোস্তফা সাহেব রেগে গেলেন, চোখ রাঙিয়ে তাকালেন ছেলের পানে। এদিকে আনোয়ার সাহেব হাসলেন, মেয়েকে নিজের সাথে রেখে বললেন, আরো সুন্দর জুতা কিনে দেবো মা, থাক কাঁদে না। বাবার এমন কথায় অরুর কান্না দ্বিগুণ হলো। আশ্চর্য, কিনে দিবে মানে? এই লোকে কিছু বলছে না কেন? অরুর মনের আশা পূরণ করলো মোস্তফা সাহেব। ধমকে উঠলেন ছেলেকে। কেন করলে এমন? তন্ময় তখনও গম্ভীর মুখশ্রী নিয়ে অরুর দিকে তাকে। এদিকে রুবি সহমত পোষণ করলো। চাচু, তনয় ভাইয়া ঠিক করেছে। ওই মেয়ে এক আনা জুতো পরে, দু আনা পায়ের ফুসকা পড়ে আছে। কত শত! দেখো ওর পায়ের অবস্থা। আমি কতবার করে বললাম এই পেন্সিল হিল পরিস না, ওগুলো অনেক উঁচু। না, কথাই শুনলো না। সুমিতা বেগম বিরক্ত ভঙ্গিতে চলে যাবার জন্য পা বাড়ালেন। যাবার আগে রাগান্বিত কণ্ঠে বললেন, একদম ঠিক হয়েছে, মেয়েটা কোনো কথাই শোনে না। জবেদা বেগম ছেলের কাজ পছন্দ হলো না। তিনি অসন্তুষ্ট স্বরে বললেন, এর জন্য এমন করবে? মেয়েটা কত কষ্ট পেল, বুঝিয়ে বললেও তো হতো। মুস্তফা সাহেবও বিরক্ত। তুমি কিসের বুঝদার হলে বলো তো? ছেলে মানুষই করে বিধায় তো এমন, বুঝলে কি? আর এখন এগুলো পড়বে? তন্ময় জবাব দিল না, কেচি ফেলে চলে গেল। অরু বিছানার এক কোণে বসে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। তার কতগুলো টাকার জুতো, সবগুলো এভাবে নষ্ট করে দিল। ইস, দানবটা মলমপট্টি করে যে এমন করবে কে জানতো। এই যে কিছুক্ষণ আগে নিজ হাতে পায়ের গোড়ালিতে মলম লাগিয়ে পট্টি করে দিল। অরু তখন ভালোবাসার সমুদ্রে ভাসছিল। সেখান থেকে টেনে হিঁচড়ে পুকুরে ফেলে দিতে মানুষটার বুক কাঁপলো না, একটুও না। জুতার বিষয় নিয়ে অরুর মন খারাপ রয়ে গেল। রাতের খাবার খেতে বসে মন মরা হয়ে থাকলো। মোস্তফা সাহেব বোঝালেন, জুতা নতুন অনেকগুলো কিনে দিবেন বললেন, তবুও কাজ হলো না। একসময় আলোচনা উঠলো ট্রিপের বিষয়টা নিয়ে। তন্ময় মাথা তুলে তাকালো। এই বিষয়ে সে একদম অজানা। তাকে না জানিয়ে এসেছে বান্দরগুলো, তাহলে তার বাবাকেও মানিয়ে ফেলেছে। কী সব বলছে কে জানে। অরুর অভিমান রয়ে গেল। পরদিনও সে চুপচাপ বাড়ির চারিপাশে ঘুরঘুর করছে। তন্ময়ের কাছে ভুলবশত ভিচ্ছে না। তন্ময় কতবার ডেকেছে হিসাব নেই। শুনেও না শোনার ভান করে থাকলো। অরু এই লোকের সাথে কথাই বলবে না। তন্ময় স্বভাব সুলভ গম্ভীর, তবে ঠান্ডা মস্তিষ্কের মানুষ। বলা বাহুল্য, এই ধরনের মানুষ খুন করেও শান্তশিষ্ট পরিবেশ সৃষ্টি করতে পারদর্শী। তন্ময়ের স্বভাব অনেকটা একই। সে সচরাচর অশান্ত অথবা রেগে ওঠে না। তার রাগান্বিত চেহারা দেখা দুঃসাধ্যের বাইরে। কিন্তু অরুর কারণে বেশ কয়েকবার তাকে রেগে মেগে অস্থির হতে হয়েছে। এর অবশ্যই যুক্তিগত কারণ রয়েছে। তখন তন্ময় 17 বছরের যুবক, কিছুটা স্বাস্থ্যসম্মত এবং তরতাজায় ভরপুর। চেহারা তেজ, কণ্ঠে গম্ভীরতা আনার প্রচেষ্টা।
অরুর বয়স সবে 7, হাঁটু সমান ফ্রক পরে পায়ের উপর দিয়ে সম্পূর্ণ বাড়ি দিব্যি নেচে কুদে ঘুরে ফিরে এদিক সেদিক সব কানে তাকালেই শুধু সে। অরু যেন শাহজাহান বাড়ির একমাত্র সন্তান। তন্ময় স্কুল থেকে ফিরেছে মাত্র, নিঃশব্দে কাঁধের ব্যাগ হাতে নিয়ে ভেতরে প্রবেশ করতে চেঁচিয়ে উঠল, গলা ফাটানো চিৎকার, অস্থিরতা কণ্ঠে স্পষ্ট, কম্পিত হাত ফসকে ব্যাগ কখন যেন পড়ে গেল ফ্লোরে, পা জোড়াও থমকে গিয়েছে সম্পূর্ণ, সেই যেন পাথরে রূপান্তরিত হয়েছে। তার চোখের সামনে ফ্লোরে অরুর রক্তাক্ত অবস্থায় পড়ে, সাদা ফ্রক লাল রক্তে মেখে, সম্পূর্ণ শরীরে রক্তে রাঙিয়ে ফ্লোরে লম্বা লাল রঙের লাইন এগোচ্ছে। থেমেছে তন্ময়ের থমকে থাকা পায়ের নিচে। এটা মোটেই কোনো সাধারণ দৃশ্য নয়, মেনে নেবার মতো। অপরদিকে তন্ময়ের যুবক গম্ভীর স্বরে চেঁচানো শুনে রক্তাক্ত অরু হুট করে লাফিয়ে দাঁড়িয়ে গেল। টান টান দাঁড়ানোর ভঙ্গি, চোখ জোড়া বড় বড় করে বোয়াল মাছের ন্যায় হয়ে গেল মুহূর্তে। হাত থেকে পড়ে গেল লাল আলতার ডিব্বা, ভীতিকর অবস্থা তার ছোট্ট চেহারায়। মূলত সে যেমন ইচ্ছে তেমন সাজো সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অ্যাক্টিং করছিল। এই জন্য সুমিতা বেগম ধমকে দিয়েছে কয়েকবার, কিন্তু কে শুনে কার কথা, কোনো কথাই কানে নেয়নি। সে নিজের মতো পড়েছিল ফ্লোরে। এই সময় তন্ময়ের জানলে অরু কখনো এমনটা করতো না। সেই মুহূর্তে জবেদা বেগম ছুটে এসেছেন হন্তদন্ত ভঙ্গিতে, দেখলেন ছেলের এমন করুণ অবস্থা, আটকে উঠলেন। তন্ময় ঘেমে নিয়ে একাকার, কপালে বিন্দু বিন্দু ঘামের চিহ্ন, লম্বা নাক ঘামে চকচক করছে, পাথরের ন্যায় দাঁড়িয়ে সে, চোখের পলক অব্দি পড়ছে না। জবেদা বেগম ছেলের দিকে ছুটলেন। আব্বা, ওরও প্র্যাকটিস করতেছে, তুমি ভয় পাইছো? সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।